চা দোকানে বসে আড্ডা দিচ্ছিলাম আমরা 5 বন্ধু, সাগর, রিয়াদ, সুমন, পল্টু আর আমি আদিব। প্ল্যানিং হচ্ছে এই ঈদের ছুটিতে কোথায় যাওয়া যায়। হুট করে রিয়াদ বলে উঠল, ভাই, মরার আগে যদি একবার কাশ্মীর না যাই তাহলে জীবনটাই বৃথা। ভাই, তুই আমার মনের কথাটা বলে দিলি রে। আমি মনে মনে এটাই ভাবছিলাম, সায় দিল সুমন। বাকিরাও সাথে সাথে একটু নড়ে চড়ে বসল। আমি বললাম, মন তো বলিসনি, চল এই ছুটিতে তাহলে যাই। সবাই সায় দিল। আমরা প্ল্যান ফাইনাল করে ফেললাম। ঈদের 3 দিন পর শুরু হলো আমাদের স্বপ্নের ট্যুর, মিশন কাশ্মীর। সবাই ভীষণ রকমের এক্সাইটেড। স্বপ্নের পাখায় চড়ে আমরা পাড়ি জমালাম আকাশপথে। বেশ লম্বা জার্নি করে এসেও হাওয়াই জাহাজ থেকে নেমে শ্রীনগরে পা রাখতেই মুহূর্তের মধ্যে চাঙ্গা হয়ে উঠলাম সবাই। সেখান থেকে গাড়ি ঠিক করে চলে গেলাম হোটেল খুঁজতে গুলমার্গে। প্রায় 1.5 ঘন্টা পর আমরা পৌঁছালাম সেখানে। কুয়াশার চাদরে ঢাকা পুরো শহর। রাস্তার চারপাশে সুউচ্চ গাছপালা দেখে কেমন যেন ঘোরের মতো লাগলো, যেন আর তর সইছিল না আমাদের। যেতে যেতে আমার নজরে পড়ল এক বিশাল মহলের মতো একটি কাঠের বাড়ি, ঠিক যেন স্বপ্নের মতো একটা বাড়ি। ড্রাইভার সাহেব, একটু থামুন তো, এটা তো মনে হচ্ছে একটা হোটেল। হ্যাঁ, কিন্তু আমতামতা করতে লাগলো ড্রাইভার। দেখে তো মনে হচ্ছে ভাড়া অনেক বেশি হবে। আচ্ছা, অন্য কোথাও দেখি, রিয়াদ বলল। আরে চল গিয়ে দেখি না। ইস, কি সুন্দর, সাগর বলে উঠল। ডানে তাকিয়ে দেখি পল্টু অলরেডি গাড়ি থেকে নেমে গেছে। দাঁড়ান, এই হোটেলটা বেশি সুবিধার হবে না, আসুন আপনাদের অন্য হোটেলে নিয়ে যাই, হিন্দিতে বলে উঠল ড্রাইভার। পল্টু আমার কানের কাছে এসে ফিসফিস করে বলল, বুঝিস না, অন্য হোটেলে গেলে কমিশন পাবে, ধান্দায় আছে বুঝলি। ড্রাইভার ভাই, একটু দাঁড়ান, আমরা একটু ঢু মেরে আসি। সুমন, তুই গাড়িতে থাক, আমরা আসছি। এই বলেই পা বাড়ালাম সেই স্বপ্নের বাড়ির পথে। বিশাল ফটক পেরিয়ে ভেতরে যাচ্ছি ততই মুগ্ধ হচ্ছি। দোস্ত, এখানে না থাকলে জীবনের 16 বৃথা। বাজেট না হয় একটু বাড়াই, কি বলিস? পল্টু হাঁটতে হাঁটতে বলল, ঠিকই বলেছিস। মাথা নেড়ে সায় দিল রিয়াদ। বেশ অনেকটুকু পথ হেঁটে লবিতে পৌঁছালাম আমরা 4 বন্ধু। কিন্তু ভেতরে এসে যেন একটু হতাশই হলাম সবাই। লবিতে আমরা ছাড়া কোনো ট্যুরিস্ট বা গেস্ট কেউ নেই। রিসেপশনে বিমর্ষ চেহারার এক লোক বসে আছেন। আমাদের দেখে একটু ভ্রু কুঁচকে তাকালেন। আমি ওনার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, রুম হবে? রিসেপশনিস্ট লোকটা আমার পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলিয়ে নিলেন। তারপর বললেন, কয়জন আপনারা? 5 জন। আছে রুম, ভাড়া 2000 রুপি, ডুপ্লেক্স রুম 2000 রুপি। খুশিতে লাফিয়ে উঠল পল্টু আর সুমন। কিন্তু ভাড়া শুনে আমার মনে আচমকা সন্দেহের নীলাভ মেঘ ভর করতে শুরু করলো। এত সুন্দর হোটেলের ভাড়া এত কম কিভাবে সম্ভব? বুঝে উঠতে পারছিলাম না খুশি হব নাকি হব না। রিয়াদকে একটু সাইডে নিয়ে আমি জিজ্ঞেস করলাম, তোর মনে কি কোনো খটকা লাগছে? এই হোটেলের ভাড়া এত কম কিভাবে? আমার ভালো ঠেকছে না, চল কেটে পড়ি, অন্য কোথাও দেখি। পরে যদি সব লুটে পুটে নেয় আমাদের। উফ, তুই সব কিছুতে এত নেগেটিভ ভাবিস। ধুর, চল তো লাগেজগুলো নিয়ে আসি, এমন সুযোগ বারবার আসে না বন্ধু। এই বলে আমার হাত ধরে হ্যাঁচকা টান দিল রিয়াদ। বাইরে আসতে সুমন জিজ্ঞেস করলো, কিরে, কি হলো রে? আমরা এখানেই থাকছি, ব্যাগ নামায়। খুশিতে ডগমগ করতে করতে গাড়ি থেকে ব্যাগ নামাতে শুরু করলো সুমন। আমি ড্রাইভারের ভাড়া চুকিয়ে ওনাকে বললাম, ভাই, আমার নাম্বারটা সেভ করে রাখেন, গাড়ি লাগলে আবার কল দেব আপনাকে, খুব শীঘ্রই দেখা হবে। ঠোঁটের কোণে অদ্ভুত এক তাচ্ছিল্যের হাসি টেনে উত্তর দিল ড্রাইভার। অতঃপর ভেতরের পথে হাঁটা দিলাম 5 বন্ধু মিলে। সকল ফর্মালিটিস শেষ করে বসে আছি আমরা লবিতে। কিছুক্ষণ পর রুম সার্ভিসের এক লোক এসে আমাদের বলল, চলুন, আপনাদের রুম রেডি।
আমরা বাধ্য ছেলের মতো ওনাকে অনুসরণ করে এগিয়ে চললাম আমাদের স্বপ্নের মহলের আরও কাছাকাছি। বাইরে থেকে যতটা চাকচিক্য, ভেতরে ঠিক ততটাই সাদামাটা রুমটি। তার উপর লবি থেকেও বেশ অনেকটা দূরে। তবে রুমে রাখা খাটটি দেখে বোঝা যাচ্ছে একসময় আভিজাত্যের কমতি ছিল না এখানে। সময়ের ব্যবধানে আর যত্নের অভাবে রুমের যে এই হাল হয়েছে তা দেখে বোঝা যাচ্ছে। রুমে পা বাড়াতেই আমার চোখ আটকে গেল ঘরের কার্পেটে। উডেন ফ্লোরের ক্ষত ঢাকতেই মনে হয় বিছানো হয়েছে এটি। ডান সাইডের কোনায় এক বিশাল ফুটো, দেখে মনে হচ্ছে সাপের গর্ত। তা দেখে আমার গা কেমন শিউরে উঠল। শুধু আমার চোখেই যে ব্যাপারগুলো ধরা পড়ছে তা না, বাকি সবারও যেন আনন্দে কিছুটা ভাটা পড়েছে। কিরে, বাইরে থেকে কি দেখলাম আর ভেতরে কি? নীরবতা ভেঙে বলল সুমন। আগে জানলে রুম দেখে নিতাম। 3 দিনের অ্যাডভান্স নিয়ে নিয়েছে রে। কি, তুই 3 দিনের ভাড়া দিয়ে দিলি? অ্যাডভান্স? আরে 1 দিনেরটা দিতি না? তোর কাণ্ডজ্ঞান আর হলো না। পল্টু বলল। কেন, তোর সামনে তো দিলাম, তখন তো কিছু বললি না। একটু রাগ দেখিয়েই বলল রিয়াদ। উফ, বাদ দে তো, যা হওয়ার হয়েছে। খুব একটা খারাপ না রুমটা। তাছাড়া বাইরে কি সুন্দর দেখছিস না, পুরোটাই যেন বেহেস্ত। দেখতে দেখতে 3 দিন কেটে যাবে। সাগরের কথা শুনে সবাই একটু আশ্বস্ত হলো। সবাই বেশ টায়ার্ড, তাই রুমে খাবার অর্ডার করে খেয়ে দিয়ে পুরো দুপুরটা শুয়েই কাটিয়ে দিলাম আমরা। এর মধ্যে যে কখন চোখ লেগে আসলো বুঝতেই পারলাম না। ঘুম ভাঙল পল্টুর চিৎকারে। লাফ দিয়ে উঠলাম ঘুম থেকে। বুকের মধ্যে ধরফর ধরফর করছে। জিজ্ঞেস করলাম, কি হয়েছে? পল্টু আঙুল দিয়ে কি যেন ইশারায় দেখালো। দেখলাম পল্টুর বিছানার চাদর বেয়ে বিশাল এক ইঁদুর নেমে ফ্লোরে সেই ফুটো দিয়ে টুপ করে ঢুকে গেল। তা দেখে আমরা সবাই সাথে সাথে আর একবার চিৎকার দিয়ে লাফিয়ে দাঁড়িয়ে গেলাম বেডের ওপরে। গাধার দল, নাম বিছানা থেকে। উফ, ইঁদুর দেখে কেউ ভেবে চিল্লায়? চেঁচিয়ে উঠল সাগর। ঘরের ভেতর ইঁদুর আসলো কোত্থেকে? ইঁদুর যেহেতু এসেছে, সাপও আসতে পারে। বাইরে যে জঙ্গল, বলল পল্টু। হ্যাঁ, বলেছে তোকে, ভিতরে ডিম কোথাকার। চল বাইরে যাই। তাচ্ছিল্যের সুরে বলে উঠল সাগর। তবে তার চেহারা দেখে বোঝা যাচ্ছে ব্যাপারটা তারও ভালো লাগেনি। বিকেল গড়িয়ে তখন সন্ধে নেমেছে। আমরা সবাই বের হয়ে হোটেলের চারপাশে একটু ঘোরাঘুরি করতেই পুরো সন্ধ্যা নেমে গেল। আমরা কিছুক্ষণ হোটেলের লবির চারপাশে হাঁটাহাঁটি করলাম। তারপর ছবি তোলার জন্য সবাই মিলে একটা বেঞ্চে বসলাম। যেই না ছবি তোলার জন্য মোবাইলে ক্লিক করলাম, অমনি দুম করে পেছনে কি যেন পড়ল। প্রচণ্ড ভয় পেয়ে গেলাম সবাই। পেছনে কি অনেক খুঁজেও কিছুই পেলাম না, কিন্তু শব্দ শুনে মনে হলো বেশ ভারী কিছু একটা পড়েছে। সবাই চুপচাপ, কেউ কিছু বলছে না। হুট করে চিল্লাতে শুরু করলো সুমন। দোস্ত, আমরা যখন এসেছি তখন এই ড্রামটা পেছনে ছিল না? মোবাইলে তোলা ছবিটা দেখিয়ে বলল সুমন। কি যাতা বলছিস? আকাশ থেকে ড্রাম পড়বে কিভাবে, তাও শুকনো পাতা ভর্তি ড্রাম? যখন শব্দটা হলো তখন পাতা উড়ে এসেছিল, দেখিসনি? ওইটা বাতাসে উড়ে এসেছে। সব গর্ধবের দল নিয়ে এসেছি ঘুরতে। উফ, চেঁচিয়ে বললাম আমি। তবে আমিও এখানে আসার পর এই ড্রামটা দেখিনি, কিন্তু আমি তা বলিনি কারণ আমার মনে হচ্ছিল হয়তো আমার চোখের ভুল। চল বাইরে যাই, রাতে জঙ্গলে হাঁটার ইচ্ছা আমার অনেক দিনের। না বাবা, আমি যাব না, তোরা যা, আমি রুমে থাকি। সুমন বলল। রুমে গেলে তোকে ইঁদুর ধরবে। আরে চল না। পল্টুর এই কথা শুনে হেসে উঠলাম সবাই। মেইন ফটক থেকে বের হয়ে জঙ্গলের দিকে হাঁটা দিলাম। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, পেছনে বরফের চাদরে ঢাকা বিশাল পাহাড়, অদ্ভুত এক বাতাস। জঙ্গল এত সুন্দর হয় আমি আগে কখনো দেখিনি। বাতাসে এক অদ্ভুত মায়াবী গন্ধ। সেই মায়া গায়ে মাখিয়ে সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম আমরা 5 জন। যতই সামনে যাচ্ছি ততই মুগ্ধ হচ্ছি। একটু সামনে যেতেই আমাদের সাথে যোগ দিল এক পাহাড়ি কুকুর। মাথায় একটু হাত বুলিয়ে দিতেই সাথে সাথে চলতে লাগলো আমাদের সাথে। ঠিক সাথে না, একটু আগে, যেন আমাদের পথ দেখাচ্ছে। কিছুক্ষণ এগিয়ে একটা পড়ে থাকা গাছের ওপর বসলাম আমরা সবাই।
পেছনে পাহাড় আর সুউচ্চ গাছপালা। দূর থেকে ভেসে আসছে নানা রকম অচেনা পোকামাকড়ের ডাক। তারই মাঝে আরো একটা ডাক ভেসে আসছে, ভয়ঙ্কর, গা কাঁপানো, হয়তো কোনো বন্য জীব জানোয়ারের। আর তারই মাঝে আমরা। সেই পাহাড়ি কুকুরটা এসে বসলো আমাদের পায়ের কাছে, কিন্তু সজাগ দৃষ্টি তার চারপাশে, যেন আমাদের পাহারা দিচ্ছে। মুখ দেখে মনে হলো সবাই একটু একটু ভয় পাচ্ছে, কিন্তু কেউ কিছু বলছে না। সাগর গুনগুন করে গান গাইছে, রিয়াদ, সুমন আর পল্টু সিগারেট ধরানোর জন্য লাইটার নিয়ে ঝগড়া করছে, আর আমি মুগ্ধ নয়নে চেয়ে দেখছি পাহাড় রাতের সৌন্দর্য। চাঁদটা আছে বলেই এই ঘুটঘুটে অন্ধকারেও দেখা যাচ্ছে যেন এক অদ্ভুত ফিলিংস। কিন্তু এই সুন্দর দৃশ্য আর বেশিক্ষণ সুন্দর রইল না। হুট করেই যেন হাওয়া থেমে গিয়ে থমথমে হয়ে উঠল চারপাশ। ধূপ করে কুকুরটা দাঁড়ালো, ভীত চাহনিতে দেখতে লাগলো চারপাশে। তারপর আমাদের পেছনের দিকে তাকিয়ে চিল্লাতে শুরু করলো, যেন কিছু দেখেছে সে। অজানা এক ভয়ে বুক কেঁপে উঠল আমার। ঠিক সাথে সাথেই আবারও সেই একই আওয়াজ। ধূপ করে বিশাল কিছু পড়ল আমাদের পেছনে। সবাই কথা থামিয়ে পেছনে তাকালো। হে কি, সেই একই রকম ড্রাম পড়ে আছে পেছনে। সবাই সবার মুখ চাওয়াচাওয়ি করতে লাগলাম আমরা। ভয়ে আমার বুক ধক ধক করে কেঁপে উঠল। সাথে সাথেই এক ঘূর্ণায়মান বাতাস সাইক্লোনের মতো ঘুরতে ঘুরতে আমাদের দিকে এগিয়ে আসতে থাকলো। অমনি কুকুরটা দৌড়ে পালিয়ে গেল। আমরা এক চিৎকারে উঠে দাঁড়ালাম, কিন্তু ভয়ে যেন আমাদের পা জমে গেল। এই মুহূর্তে দৌড়ে পালানো দরকার, কিন্তু কেউই নড়তে পারছি না। সবাই দোয়া দুরুদ পড়া শুরু করলাম জান প্রাণ দিয়ে। একটু পর ঘুরন্ত বাতাসটা থেমে গেল। আমি সাথে সাথেই বললাম, সবাই সবার হাত ধরো, আমরা সবাই আয়াতুল কুরসি পড়ে সামনে হাঁটা দিই, কিন্তু কেউ কারো হাত ছাড়ব না। অমনি সবাই সবার হাত শক্ত করে ধরে জান প্রাণ দিয়ে দৌড়াতে লাগলাম হোটেলের দিকে। প্রচণ্ড বাতাস শুরু হলো, যেন পেছনের দিকে টেনে নিয়ে যাবে আমাদের। আমরা কোনো মতে জান বাঁচিয়ে হোটেলের গেট দিয়ে ভেতরে ঢুকলাম। কিন্তু রুমে যে আরো ভয়াবহ কিছু অপেক্ষা করছিল আমাদের জন্য, তা আমরা ঘূর্ণাক্ষরেও টের পাইনি। দৌড়ে গিয়ে রুমের লক খুলে লাইট চালাতে যাব, অমনি দেখি রুমের ফ্যানের সাথে এক নারী দেহ ঝুলে আছে। চিৎকার দিয়ে রুম থেকে বের হয়ে গেলাম আমরা। মনে হচ্ছিল এক্ষুনি অজ্ঞান হয়ে যাব। দৌড়ে সবাই মিলে লবিতে গিয়ে বললাম সব, কিন্তু ওনারা বলছেন এটা নাকি আমাদের চোখের ভুল। আরে সবাই কিভাবে ভুল দেখবে, ফাইজলামি নাকি? রাগ দেখিয়ে বলল সাগর। আমাদের ব্যাগ এনে দিন রুম থেকে, আর টাকা ফেরত দিন। এখানে আর এক মুহূর্ত না। চিৎকার করে বলে উঠলাম আমি। রাগে ভয়ে আমার হাত পা কাঁপছিল, কিন্তু রিসেপশনে থাকা লোকটি এমনভাবে কথা বলছে যেন কিছুই হয়নি। কোনোভাবেই উনি টাকা ফেরত দেবেন না। রিয়াদ বলল, লাগবে না টাকা, যান ব্যাগগুলো নিয়ে আসুন। এই পল্টু, তুই ড্রাইভারকে কল কর। ড্রাইভারকে কল দিতেই উনি 5 থেকে 7 মিনিটের মধ্যেই চলে এলেন। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত 1টা বাজে। ব্যাগ গাড়িতে উঠিয়ে বললাম, ড্রাইভার ভাই প্লিজ আমাদের অন্য কোথাও নিয়ে চলেন। ড্রাইভার ঘাড় ঘুরিয়ে আমাদের দিকে তাকিয়ে বললেন, এত রাতে না বের হওয়াটাই ঠিক ছিল। আজ রাতটা গাড়িতেই কাটিয়ে দিন, ভোরে আমরা বেরিয়ে যাব। মুহূর্তের মধ্যেই জীবনটা কেমন হয়ে গেল, ভাবতেই পারছি না কিছু। নীরবতা ভেঙে ড্রাইভার বললেন, আমি কাছেই ছিলাম, কারণ জানতাম আপনাদের আমাকে প্রয়োজন হবে। বিস্ময় আর ভীত চোখে তাকিয়ে আছি আমরা ড্রাইভারের দিকে। মানে আপনি জানতেন? মানে আমতা আমতা করে প্রশ্ন করলাম আমি। এখানে যারাই থেকেছে তাদের সাথে এমন কিছু ঘটেছে, তাই আমি আপনাদের আগেই মানা করেছিলাম এই হোটেলে উঠতে। এটা একটা অভিশপ্ত হোটেল, এখানে সবাই জানে, কিন্তু দূরের মানুষ তো জানে না। অভিশপ্ত মানে? এখানে একটা কাপল হানিমুনে এসেছিল বেশ আগে। মানুষ বলে এই হোটেলের কোনো একটা রুমে সেই মহিলা ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করে, কিন্তু তার গায়ে অনেক নির্যাতনের দাগ ছিল। মার্ডার ছিল, বুঝলেন? সেই মহিলার স্বামী মেরেছে, পরে জাস্ট ঝুলিয়ে দিয়েছে। মামলাও হয়েছিল, কিন্তু বড়লোক বাপের ছেলে পার পেয়ে গেছে। আর সেই বেচারির অতৃপ্ত আত্মা এখনো আছে এখানে।
হোটেলের মালিকও এই ঘটনা ধামাচাপা দেবার অনেক চেষ্টা করেছে, কিন্তু কই, পারল না তো। যাকে, আপনাদের সাথে কি হয়েছে বলুন তো? ড্রাইভারের কথার উত্তর দিল না কেউ, দেবার শক্তি ছিল না কারো। নিশ্চুপ হয়ে মূর্তির মতো বসে আছি সবাই। সেই রাত যেন শেষই হচ্ছিল না, আমাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত। এখনো মনে পড়লে আমার গা শিউরে ওঠে। এই বলে উনি ঘটনা শেষ করলেন। একটু থেমে আবার বললেন, বাকি যে কয়দিন কাশ্মীর ছিলাম তখন আর কোনো সমস্যা হয়নি, কিন্তু দাঙ্গার জন্য বেশ কিছুদিন আটকে গিয়েছিলাম। পরিস্থিতি ভালো হলে দেশে ফিরে যায় সবাই, কিন্তু জীবনের শ্রেষ্ঠ ট্যুরটাই জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ট্যুর হয়ে গিয়েছিল সেবার। আদিব চায়ের কাপের শেষ চুমুক দিয়ে বলে উঠল, আজ উঠি রে, কাজ আছে কিছু। আমার লেখা ভালো লাগলে জানাবেন, আর আরো নতুন ঘটনা নিয়ে হাজির হব। ভালো থাকবেন সবাই। এটা লিখেছেন পেনাং, মালয়েশিয়া থেকে কাশফ্রিয়া তিন্নি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার ধারণা যেটা ঘটনাটা আপনার না, ঘটনাটা আপনি কারো কাছ থেকে শুনে লিখেছেন, এবং তাকে একটু ক্রেডিট দেওয়ার জন্য আপনি এখানে বলেওছেন যে এটা আদিব নামের একজন আপনার সাথে শেয়ার করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি অনেক দূর থেকে পাঠিয়েছেন ঘটনা এবং আমাদেরকে মনে রেখেছেন, আমাদেরকে যে শোনেন সেজন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আশা করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। জানিয়ে দিই, আপনারা শুনছেন ভূত.com। আমি রাস্তেল আছি সাথে। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি প্রান্ত, খুলনা থেকে 2012 সাল থেকে ঘটনা শুনি, যখন আব্বুর সিম চুরি করে আপনাকে মেসেজ পাঠাতাম, কিন্তু আজ পর্যন্ত কোনো ঘটনা লিখতে পারিনি। তবে আজ একটা ঘটনা লিখছি, যদি ভালো লাগে পড়ে শোনাবেন, খুব খুশি হব। বর্তমানে আমি মালয়েশিয়াতে আছি এবং ঘটনা আমার ফ্রেন্ডের কাছ থেকে নেয়া। ঘটনাটা আমার বেস্ট ফ্রেন্ড তানভীরের খালার সাথে। তানভীরের খালা খালু দুজনেই খুবই পরহেজগার মানুষ ছিলেন। খালার বাসায় তারা বিড়াল লালন পালন করতেন। তো একদিন খালা তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠলেন। ওঠার পর তার পাশে তার বিড়ালকে দেখতে না পেয়ে বিড়ালকে তিনি খুঁজতে লাগলেন। বাসার বিভিন্ন জায়গায় খুঁজে না পেয়ে ছাদের দিকে যান। তাদের বাসা 3 তলা, তারা থাকতেন দোতলায়। তো দোতলার সিঁড়ি দিয়ে উঠতে যাবেন তিনি, এমন সময় খালা দেখতে পান বেড়ালটা ছাদের দরজার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে এবং শক্ত হয়ে। এটা দেখে খালা বেড়ালের নাম ধরে ডাকেন, কিন্তু বেড়াল একভাবে ছাদের দরজার দিকে তাকিয়েছিল। তখন খালা বেড়ালের কাছে যান এবং বেড়ালকে কোলে নিয়ে যখন সিঁড়ি থেকে রুমের দিকে আসার জন্য ঘুরেছেন, তখন খালার মনে হলো তার বাম কাঁধে কেউ একজন গরম নিঃশ্বাস ফেলছে। তখন তার শরীর কেমন যেন ভার হয়ে যায় এবং সে আস্তে আস্তে তার ফ্ল্যাটে চলে আসে। আসার পর সে দেখে তার হাজবেন্ডও উঠে পড়েছে, নামাজ পড়বে, এবং সে বিড়ালকে কোলে করে খাটের ওপর গিয়ে বসে এবং ভাবতে থাকে কি হলো এটা তার সাথে। তখন বিড়ালটা তার কোল থেকে নেমে পাশের রুমে চলে যায় এবং যাওয়ার সাথে সাথে খালার মনে হয় ওনাকে কেউ ফ্রিজ করে দিচ্ছে। উনি কোনো রকম নড়াচড়া করতে পারছেন না এবং তার কাছে মনে হচ্ছিল যে তার গলা কেউ টিপে ধরেছে আর তার শ্বাস বন্ধ হয়ে আসছে। আর এমন অবস্থা তিনি কাউকে ডাকতেও পারছেন না। ঠিক 5 সেকেন্ড পর বিড়ালটা আবারও তার রুমে ঢুকে পড়ে, আর ঢুকতেই তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তখন খালা ফিল করেন যে খালা আবার আস্তে আস্তে নর্মাল হয়ে যাচ্ছেন। এই ঘটনা তিনি খালুর সাথে শেয়ার করেননি। আর একদিনের ঘটনা, খালা, খালু আর ছোট ছেলে রাতে ঘুমাচ্ছে। রাত তখন আনুমানিক 3:30। হঠাৎ খালার ঘুম ভেঙে যায় এবং ডিম লাইটের আলোয় তিনি দেখতে পান ছেলের বুকের ওপর একটা বাচ্চা বসে আছে এবং সে সাথে সাথে আঁতকে ওঠেন এবং খালুকে ডাকার জন্য মাথা ঘুরিয়েছেন। সাথে সাথেই সেই ছায়াটা ভ্যানিশ। তিনি তার চোখের ভুল ভেবে আবারও শুয়ে পড়েন এবং ভাবতে থাকেন কি থেকে কি দেখলেন, এবং একটা সময় তাঁর তন্দ্রা লেগে আসে। কিছুক্ষণ পর তিনি খেয়াল করেন যে তিনি শরীর নাড়াচাড়া করাতে পারছেন না এবং চোখ খুলে দেখেন তাঁর বুকের ওপর একটা কালো লিকলিকে ছায়া অবয়বের মতো
ভাষা ভাষা অবস্থায় বসে আছে এবং তাকে উদ্দেশ্য করে বলছে, আমি আবার এসেছি, আমার চোখ ফাঁকি দিয়ে কোথায় যাবি। এই ভয়েসটা অনেক বয়স্ক একজনের। খালা তখন তার হাজব্যান্ডকে একটু ডাকার জন্য অনেক চেষ্টা করেন, কিন্তু তার হাত পা তিনি নাড়াতে পারছিলেন না। হঠাৎ করে তার হাজব্যান্ড একটু নড়াচড়া করে উঠলে খালা আবার স্বাভাবিক হন। তখন তিনি খালুকে ডাক দেন এবং পুরো বিষয়টা খুলে বলেন। খালু দোয়া কালাম পড়ে ফুঁ দেন এবং সান্ত্বনা দেন। তারপর খালু বলেন যে, আমি নামাজ পড়তে যাব, আমাকে দরজাটা খুলে দাও। তারপর খালু ফ্রেশ হয়ে নামাজ পড়ার জন্য মসজিদের দিকে যান। খুলনা শহরের খুব নাম করা একটা মসজিদের পাশেই তার বাড়ি। খালু ফজরের ওয়াক্তের বেশ কিছু আগেই মসজিদে পৌঁছান। তো মসজিদে পৌঁছে দেখেন মসজিদের মাঠে অল্প বয়সী ছোট বাচ্চার মতন 4-5 জন দৌড়াদৌড়ি করছে। তখন খালু মনে করলেন যে হেফজোখানার বাচ্চারা হয়তো আগে ঘুম থেকে উঠে গেছে, খেলা করছে। তিনি আর ওইদিকে খেয়াল না করে অজু করতে করতে অজুখানায়, সে সময় খুব সুন্দর একটা আতরের গন্ধও পেয়েছিলেন তিনি সেখানে চলে যান। খালু প্যারানর্মাল বিষয়গুলো খুব একটা গুরুত্ব দিতেন না, তাই চুপচাপ অজু করে মসজিদে প্রবেশ করেন। মসজিদে ঢুকেই তিনি ওই বাচ্চাগুলোকে একদম সামনের কাতারের কোনায় দেখেন। 4-5 জন বাচ্চা খেলা করছে এবং তিনি ডাক দিতে যাবেন এবং সেই ডাক দেবার আগেই কিছু একটা হয়, মানে তিনি দুষ্টুমি করার জন্য বাচ্চাগুলোকে নিষেধ করেন, কিন্তু সেই বাচ্চারা তার কথায় কোনো কানই দেয় না। তখন তিনি মসজিদের এক কোনায় গিয়ে চুপচাপ বসে থাকেন এবং মনে হচ্ছিল আশেপাশে অনেকে হেঁটে বেড়াচ্ছে। কিছুক্ষণ পর মুয়াজ্জিন এসে আজান দিলেন। নামাজ শেষ করে সেই ইমাম সাহেবের কাছে জিজ্ঞেস করলে তিনি বলেন যে, এখানে অনেক জিনরা নামাজ পড়ে আল্লাহর ইবাদত করে, এরপর থেকে এমন দেখলে তাদের কিছু বলবে না বা নিষেধ করবে না। এই ছিল আমার ঘটনা, ছোট্ট দুটি ঘটনা। এই খালার বাড়িতে নানা ধরনের সমস্যা হয়ে থাকে এবং খালাকে একবার একটি খারাপ জিন খুব বাজেভাবে অ্যাটাক করেছিল এবং এখন খালাকে মাঝে মাঝে বাসার ভেতরেই হুজুরকে দেখাতে হয়। তো এই ছিল ঘটনা। যিনি পাঠিয়েছেন কুয়ালালামপুর থেকে, তিনি লিখছেন আমাদেরকে এবং তার নাম হচ্ছে প্রান্ত। আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রান্ত, এবং যারা আমাদেরকে শুনছেন এবং পুরোটা শুনবেন তাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। আমি তৃতীয় ঘটনায় যাচ্ছি এবং যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন আর আপনি তো সবসময় ভালোর দলে থাকেন। আমি রাকিব, কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলা থেকে বলছি। আমার বাসা অনেক দূরে হওয়ায় স্টুডিওতে আসা সম্ভব নয়, তাই ইমেইলে পাঠাচ্ছি। বেশি কথা না বলে ঘটনায় যাই। ঘটনাটা আমি সংগ্রহ করি আমার ভাইয়ের বন্ধুর কাছ থেকে। আমাদের কুড়িগ্রামের একটি ঘটনা। ঘটনাটি ফয়সাল ভাইয়ের কাছ থেকে শোনা। তার সাথেই ঘটনাটি ঘটে। তিনি আমায় যেভাবে বলেছেন আমি সেভাবেই বলছি। সুমন নামে আমার শৈশব কৈশোরের একজন বন্ধু ছিল, যে আত্মহত্যা করে মারা গেল। মরার আগে তার নাম ছিল খড়ি সুমন, অর্থাৎ অত্যন্ত শুকনো ছিল সে। মরার পরে নাম বদলে হয়ে গেল দড়ি সুমন। যা হোক, সন্ধ্যার আগ মুহূর্তে শুনতে পেলাম সুমন গলায় দড়ি দিয়েছে। বাড়ি থেকে দৌড়ে গিয়ে ওদের বাড়ির সীমানায় পৌঁছালাম। সবাই হুড়মুড় করে তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছে। এমন সময় ওর মা বললেন, বাবা সুমন, তুই এটা কি করলি? কষ্ট চেপে রেখে বাড়ি চলে এলাম। তখন রাতে দেরি করে বাইরে থাকা নিষিদ্ধ ছিল। সন্ধ্যায় লাশ হাসপাতালে নেওয়ার আগেই সুমন মারা যায়। হাসপাতাল থেকে লাশ পোস্টমর্টম করতে নিয়ে যাওয়া হয়। সুমনের মামা লাশ নিয়ে একা বসেছিলেন রাত 12টা পর্যন্ত। পরে তিনি ভয়ে আর সেখানে থাকতে পারেননি। সকালে যখন তিনি লাশের কাছে যান তখন দেখেন 4-5টা কুকুর লাশটাকে চাটছে, অর্থাৎ পা চাটছে। সকালে লাশ পোস্টমর্টমে নিয়ে যায়। সকাল 10টার দিকে লাশ ফেরত আসে। কাছ থেকে সুমনের লাশ দেখলাম, মাথায় বড় বড় সেলাই, মোটা সুতো দিয়ে। সেখান থেকে টপ টপ করে তাজা রক্ত পড়ছে। টেম্পু ভরে গেছে রক্তে।
টেম্পুর নিচে রক্ত পড়ছে ফোঁটায় ফোঁটায়। লাশের কাছে কেউ যাচ্ছে না। লাশ ধোয়ানোর জন্য মসজিদ থেকে চৌকিও দেওয়া হয়নি। পরে একটা ভাঙাচোরা চৌকির ব্যবস্থা করা হলো। অনিচ্ছার সত্ত্বেও দুজন মিলে লাশ নামাতে গিয়ে ফেলে দিলেন। খেজুর পাতার পাটি ছিঁড়ে লাশ পড়ল নিচে। সুতা ছিঁড়ে বুকের দুই পাশ খুলে গেল। দেখলাম বুকের ভেতরটা ফাঁকা। সবাই কোনো রকমে লাশটাকে নিয়ে গেল চৌকির ওপরে। লাশ ধোয়ানোর মানুষ নেই। পরে সাবান গোলানো ৩-৪ বালতি গরম পানি দূর থেকে লাশের গায়ে ছুঁড়ে মেরে লাশ ধোয়ানো শেষ হলো। ফেলে দেয়া ঝুট দিয়ে একজন কোনো রকমে কিছুটা জায়গা মুছে দিল। তারপর কাফনে লাশটাকে জড়িয়ে জানাজা পড়ানোর জন্য নিয়ে যাওয়া হলো। আমরা দেখলাম জানাজা পড়তে হাতে গোনা ৮-৯ জন মানুষ এসেছে। তার মধ্যে আমরা 4 জন বন্ধুই ছিলাম। ইমাম সাহেব জানাজা না পড়িয়ে চলে গেলেন। তিনি আত্মহত্যা করা লাশের জানাজা পড়াবেন না। এরপরও জানাজা পড়ানো হলো। জানাজা পড়ালেন সুমনের বড় মামা। বিশ্বাস করবেন না, প্রায় 2 কিলোমিটার রাস্তায় আমরা 4 বন্ধু ছাড়া কেউ খাটিয়া কাঁধে নেয়নি। গোরস্থানে পৌঁছে দেখলাম মূল কবরস্থান থেকে দূরে বাঁশঝাড়ের ঝোপের ভেতর কোনো রকমে একটা কবর খোঁড়া হয়েছে। সেই কবরে কেউ নামতে যাচ্ছে না। কবরের কাছে গিয়ে দেখলাম হয়তো 7 দিন আগে খোঁড়া কবরের পাশে সুমনের কবর খোঁড়া হয়েছে। কবর খোঁড়ার সময় ওই কবরের দেয়াল ফুটো হয়ে গেছে। ফুটো দিয়ে হড়হড় করে পাশের কবরের লাশের পচা গন্ধ আসছে। দুর্গন্ধে দাঁড়ানো যাচ্ছে না। সবাই মাথায় টুপি খুলে নাকে ধরেছে। কবরে নামার কেউ নেই। এমনকি সুমনের বড় মামা তিনিও অসুস্থ হয়ে পড়লেন। বমি করতে করতে তাদের এমন অবস্থা হলো যেন আজকে আর বাড়ি যেতে পারবেন না। তাদেরও এখানে কবর দিয়ে যেতে হবে। কবরে নামার কেউ নেই। আমি বললাম আমি নামবো। আমার এক বন্ধু বলল আমিও নামবো। আমি আমার প্যান্ট গুটাতে লাগলাম। সুমনের এক মামাতো ভাই বললেন, অবিবাহিত কাউকে কবরে নামতে দিয়েন না, আমি নামছি। তিনি লুঙ্গি গুটিয়ে লাফ দিয়ে সেই পচা গলা পানির ভেতর নেমে পড়লেন। একাই কোলে তুলে নিলেন লাশ। একা কোলে নেওয়ার সময় হাত ফসকে পুরো লাশ পানির মধ্যে পড়ে গেল। আমরা ওপরে দাঁড়িয়েছিলাম। পচা পানি ছিটিয়ে গা পর্যন্ত এসে পড়ল। সুমনের মামা পুরোপুরি ভিজে গেছেন। তিনি ওয়াক ওয়াক করছেন। কোনো রকমের লাশ উত্তর দক্ষিণ সোজা করে দিয়ে কাফনের কাপড়ের গিট খুলে ওপরে উঠে আসলেন। আমার এক হাতে আমি নাক চেপে ধরেছি এবং বাঁশের চাটাই দিয়ে তাড়াতাড়ি কবরের মুখটা আর এক হাত দিয়ে ঢেকে দিলাম। এলোপাতাড়ি কবর দিয়ে কোনো রকমে গোরস্থান ত্যাগ করলাম। বাড়ি আসার আগেই আমি সহ আমার সব বন্ধু অসুস্থ হয়ে পড়লাম। গোসল করেও গায়ের দুর্গন্ধ যায় না। সাবানের পর সাবান ঘষে ঘষে গোসল করলাম সবাই। সুমনের কাহিনী যদি এখানেই শেষ হতো তবে ভালো হতো। তবে কাহিনী এখান থেকেই শুরু। এরপর আমাদের বন্ধু এবং এলাকার অনেকের সাথেই অনেক ঘটনা ঘটে। আমার সাথেও অনেক ঘটনা ঘটেছে। সেটা হলো একবার এক বন্ধুর বাড়িতে গিয়ে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেল। রাত 11টার দিকে বন্ধুর বাড়ি থেকে ফিরে বাইকে উঠলাম। বাইকে করে যখন রহিমপুর গোরস্থানের কাছে এলাম তখন হঠাৎ বাইক বন্ধ হয়ে গেল। রাস্তার পাশে বাইক সাইড করে বসে বসে দেখছি আর ভাবছি হলো কি। তেল আছে, সব ঠিক আছে, কিন্তু বাইক স্টার্ট নিচ্ছে না কেন? কিকের পর কিক মারছি আর নেমে নেমে দেখছি কি সমস্যা। মেজাজ খারাপ। সিগারেট ধরিয়ে টানছি আর দেখছি। যখন বাইকের এই অবস্থা তখন বাইকের ওপারে এসে সুমন দাঁড়ালো। বলল, কিরে বাইকে কি হয়েছে? আমি একবার ওর দিকে তাকিয়ে স্বাভাবিকভাবে বললাম, আর বলিস না দোস্ত, কি যে হয়েছে বুঝতে পারছি না, স্টার্ট নিচ্ছে না। তুই এখানে কি করিস? সুমন বলল, একটু ঘুরতে বের হয়েছি, একা একা ভালো লাগছিল না। আমি দাঁড়িয়ে হাতে লেগে যাওয়া প্লাগের কালি মুছতে মুছতে দেখি বাইক স্টার্ট নেয় কিনা। এই বলে কিক মারতেই বাইক স্টার্ট নিল। আমি বললাম, থাক, গেলাম। এই বলে বাইক নিয়ে দিলাম এক টান। বেশ কিছু দূর আসার পরে আমার মনে হলো এইমাত্র কার সঙ্গে কথা বললাম আমি? সুমনের সঙ্গে। এও কি সম্ভব? সুমন তো আজ থেকে 5 বছর আগে মারা গেছে। তাহলে আমি কার সঙ্গে কথা বললাম? বাইকের ওপরেই আমি যেন জমে গেলাম। গ্রামের ভাঙাচোরা রাস্তায় 80তে স্পিড তুলেছি। মনে হচ্ছে তবুও বাড়ি অনেক দূর। বাড়িতে এসেও আমি নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না যে আমি ভুল দেখেছি। কারণ আমার স্পষ্ট মনে আছে আমি সুমনের সঙ্গেই কথা বলেছি। এরপর আরেকটা ঘটনা ঘটে আমাদের এলাকার মেম্বারের সাথে।
এলাকায় টানা 8 বার নির্বাচিত মেম্বার তিনি অসুস্থ থেকে মারা গেলেন। কয়েকদিন আগে অসুস্থতা সম্পর্কে জানতে পারলাম তার বাড়ির কাজের মানুষের কাছে। সুমন যখন মারা গিয়েছিল তখন মেম্বার সাহেব অনেককে সুমনের জানাজায় নিষেধ করেছিল যেতে। সুমনকে দাফন করার কিছুদিন পরেই তিনি অসুস্থ হয়ে পড়েন। মেম্বার সাহেবের বাড়ির কাজের মানুষ তার অসুস্থতার কারণ যেভাবে বলেছেন আমি সেভাবেই বলছি। আমি সেদিন রাত 10টার দিকে খাবার খেয়ে বারান্দায় গেলাম। খাবার খেয়ে না হাঁটলে শরীর ভালো লাগে না। বাড়িতে আরো 3-4 জন আছে যে যার ঘরে। আমি বারান্দায় হাঁটার সময় হঠাৎ দেখলাম উঠোনের কোনায় কেউ একজন দাঁড়িয়ে। বাড়ির গেট লাগানো, সবার ঘরে দরজা বন্ধ, তবে কে দাঁড়িয়ে আছে ওখানে দেখার জন্য আমি বারান্দার লাইট জ্বালালাম। লাইট জ্বেলে দেখলাম পচা গলা শরীর নিয়ে একটা বডি উঠোনের কোনায় দাঁড়িয়ে আছে। হঠাৎ সেই বডি বলল, তুই আমার জানাজা পড়াতে নিষেধ করেছিলি কেন? আমি নড়তে পারছিলাম না। বডিটি একটু একটু করে এগিয়ে আসতে লাগলো গ্রিলের কাছে। আমি চিৎকার দিতে পারছিলাম না। বডি যখন গ্রিলের ভেতরে হাত ঢুকিয়ে আমার হাত ধরলো, চিৎকার দিয়ে আমি অজ্ঞান হয়ে গেলাম। এরপর আর কিছু মনে নেই। সারা জীবন যিনি শক্ত শরীরে এলাকার মানুষের সেবা করে এসেছেন, এমনকি মুক্তিযুদ্ধে অস্ত্র হাতে যুদ্ধও করেছেন, সেই মানুষটা ওই ঘটনার পর আর বিছানা থেকে উঠতে পারলেন না। একদম বিছানায় পড়ে গেলেন এবং মারাই গেলেন। যে গোরস্থানে সুমনকে দাফন করা হয়েছিল সেখান থেকে মেম্বার সাহেবের বাড়ি মাত্র 50 হাত দূরে। বাড়ির গেট থেকেই গোরস্থান এবং বাঁশতলায় সুমনের কবর দেখা যায়। সুমন সম্পর্কে খোঁজ খবর নিয়ে আরেকটি ঘটনা আমি জানতে পারি। যে গোরস্থানে সুমনকে দাফন করা হয়েছিল সেই গোরস্থানের পাশেই একটা ছোট রাস্তা, রাস্তার পাশেই মসজিদ। এই মসজিদে ইমাম সাহেব আগে থেকেই সেখানেই ঘুমাতেন, অর্থাৎ মসজিদেই ঘুমাতেন। তার কাছ থেকে জানলাম, তার ভাষ্য মতেই লিখছি, তখন গরমের সময় ভোরবেলা ফজরের আজান দেওয়ার টাইম হয়ে গেছে, কিন্তু এখনো আজান দেয়া হয়নি। প্রতিদিন মুয়াজ্জিন সাহেব এসে আজান দেন, আজকে কেন যেন দেরি করছেন। এই ভেবে আমি বিছানা ছেড়ে উঠলাম। আমি মসজিদের বারান্দায় হাঁটছিলাম আর দাঁতন করছিলাম। হঠাৎ দেখলাম দূর থেকে মুয়াজ্জিন সাহেব দৌড়াতে দৌড়াতে এসে গেটের দরজা ধরে বললেন, হুজুর তাড়াতাড়ি গেট খুলুন। আমি গেট খুলে দিয়ে বললাম, কি হয়েছে, আপনি এরকম করছেন কেন? মুয়াজ্জিন সাহেব আমাকে আঙুল দিয়ে গোরস্থানের কোনায় কিছু একটা দেখালেন, কিন্তু আমি কিছুই দেখতে পারলাম না। কয়েকবার তিনি বললেন, হুজুর দেখেন, হুজুর দেখেন। মুয়াজ্জিন সাহেব আমাকে আঙুল দিয়ে গোরস্থানের কোনাটা দেখাচ্ছেন। আমি দেখলাম একটা বডি, যার শরীরের চামড়া মাংস পচে গেছে, সে দাঁড়িয়ে আছে। বিশ্বাস করুন, আমি স্পষ্ট দেখেছি। রাস্তার লাইটের আলোয় চারপাশ আলোকিত ছিল। আমি দেখলাম বডিটি সামনে এগিয়ে আসছে। আমি দোয়া দুরূদ পড়তে লাগলাম। মুয়াজ্জিন সাহেবকে নিয়ে মসজিদের ভেতরে চলে গেলাম। দরজা দিয়ে দেখলাম বডিটি একেবারে মসজিদের কাছে থেকে একটু দূরে রাস্তার উপর এসে দাঁড়িয়েছে। আমি মুয়াজ্জিন সাহেবকে বললাম, আপনি আজান দিন। মুয়াজ্জিন সাহেব কাঁপতে কাঁপতে গিয়ে মাইকে আজান দিলেন, আর আমি তার পাশেই দাঁড়িয়ে থাকলাম। আজান শেষ হওয়ার পর আবার মসজিদের বাইরে তাকালাম, কিছু নেই। পূব আকাশে একটু একটু করে আলো ফুটছে। তারপর থেকে আমি আর ওই মসজিদে থাকি না। মসজিদে অনেক দূরে বাসা ভাড়া নিয়েছি। এখনো ফজরের ওয়াক্তে কয়েকজন মিলে এসে মসজিদে ঢুকি, নিজেই আজান দেই। মুয়াজ্জিন সাহেব সেই ঘটনার পর থেকে আর এই মসজিদের আশেপাশেও আসেন না। আমি পরে লোকজনের কাছে এবং বডির ধরন বলে জেনেছিলাম যে বডিটি আমি দেখেছিলাম সেটা আপনাদের এলাকার একটা ছেলের বডি, যাকে অনেকেই দেখেছে। সুমন মরার বছরখানেক পরের ঘটনা আমার বন্ধুর কাছ থেকে শুনেছিলাম। বন্ধু রাতে একা থাকে বলে তার এক সিনিয়র ভাতিজা তার সঙ্গে থাকে। ভাতিজার নাম রবি। রবির দোকান আছে, সে প্রতিদিন রাত 11টার দিকে দোকান বন্ধ করে বন্ধুর কাছে আসে এবং তারা একসাথেই ঘুমায়। বন্ধুর মুখে যেভাবে শুনেছি সেভাবেই বলছি। আমি শুয়েছিলাম, চোখ দুটো ঘুমে বন্ধ হয়ে এসেছে। হঠাৎ রবি চাচা এসে দরজায় নক করে ভেতরে ঢুকলো। তারপর আমার মাথার কাছে এসে বসলো। সারাদিন কি করেছে না করেছে সেই নিয়ে গল্প। হঠাৎ আমি দেখলাম রবি চাচার চোখ মুখে কেমন একটা পচা পচা ভাব, যেন গলে পড়ছে। চোখ দুটো বের হয়ে এসেছে কোটর থেকে। কথা বলতে বলতে
কেন যেন আমার মনে হলো আমি বিছানা থেকে উঠব। আমি বিছানা থেকে উঠতে লাগলাম, তখন রবি চাচা আমার বুকের ওপর একটা হাত দিলেন। আমি উঠতে পারছি না, কথাও বলতে পারছি না, চিৎকারও দিতে পারছি না। আমি দেখলাম যে হাত আমার বুকের ওপরে তা কোনো স্বাভাবিক মানুষের হাত না। ধীরে ধীরে হাতের চাপ বাড়ছে। এইদিকে রবি চাচার মুখের সব চামড়া মাংস খসে পড়েছে এবং এক সময় চেহারা সুমনের মতো হয়ে গেল তার। আমি লাফ দিয়ে বিছানা থেকে উঠলাম। দরজার দুই পাট অর্থাৎ দুটা কপাট একদম হাঁ করে খোলা। আমি উঠে গিয়ে আমার আব্বা আম্মাকে ডেকে নিয়ে আসলাম ঘুম থেকে। তারপর তাদেরকে বললাম সবকিছু। তারা বললেন আমি স্বপ্ন দেখেছি। এক সময় আমিও ভাবলাম আমি স্বপ্ন দেখেছি। ঘরে এসে দেখলাম রবি চাচা হাত রেখেছিল যেখানে, সেই জায়গাটা খুব জ্বালাপোড়া করছে। টি শার্ট উঁচু করে দেখলাম চামড়ার উপরে 5টি আঙুলের ছাপ। আর একটা কথা, স্বপ্ন যদি আমি দেখতাম তবে আমি ঘরের দরজায় খিল দিয়ে ঘুমিয়েছিলাম। সেই দরজার কপাট খুলল কিভাবে? সেই ঘটনার রাতে রবি চাচা আমার কাছে ঘুমাতে আসেনি। সে নাকি সেদিন বিকেলে তার বড় ভাইয়ের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছিল। পরদিন সকালে আমি এবং আমার আরো কয়েকজন বন্ধু আমার ওই বন্ধুর বুকের ওপরে একটা বাম হাতের ছাপ দেখেছিলাম। সুমনের মৃত্যুর পর এলাকা পুরোপুরি নিশ্চুপ হয়ে গিয়েছিল। মাঠে ছেলেরা খেলে না, সন্ধ্যা হলেই যে যার ঘরে ঢুকে যায়। আলিফ লায়লা দেখার জন্য সেই সময় আমাদের ঘর মানুষে পরিপূর্ণ থাকত। সুমনের মৃত্যুর পর শুক্রবারের সিনেমা আলিফ লায়লা কেউ দেখতে আসে না। এলাকা স্বাভাবিক হতে বেশ কিছুদিন লাগলো। একদিন সুমনের বাড়িতে গেলাম। চাচি আমাকে জড়িয়ে ধরে খুব কাঁদলেন। মাসখানেক পর সুমনের বাবা তাদের বাড়ি ছেড়ে সুমনের দাদির পুরনো বাড়িতে চলে যান। কারণ কি আমি জিজ্ঞেস করলাম চাচিকে। চাচি বললেন কিছু না, শুধু কাঁদলেন। অনেক জিজ্ঞাসাবাদের পরে এক পর্যায়ে চাচি বললেন, আমি মা হয়ে ওই বাড়িতে থাকতে পারি না। 7 দিন আগে তোমার চাচা ঘরের ভেতরে সুমনকে নাকি দেখেছে। আমি তোমার চাচাকে ভুল দেখেছো বলে কথাটা উড়িয়ে দিয়েছিলাম। পরশুদিন রাতে এই সব আমি আবারও দেখি। আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ দমকা হাওয়ায় ঘরে জানালা খুলে গেল। আমি জানালা লাগাতে গিয়ে দেখি আমাদের পোষা কুকুরটার মাথা ছিঁড়ে কেউ বারান্দার উপরে ফেলে রেখে গেছে। রাতের বেলা এসব দেখলে ভালো লাগে বলো? কাল রাতে আমি আমাদের টয়লেটের ভেতরে 3টা মরা বেড়ালের বাচ্চা পেয়েছি। কয়েকদিন আগেই বিড়ালটা বাচ্চা দিয়েছিল। দেখে মনে হচ্ছে কেউ গলা টিপে মেরেছে। তোমাদের চাচা বাড়িতে নেই। আমার ভয় করে। রাতে মনে হয় কেউ বলছে, মা 50 টাকা দে না, 50 টাকা দে না। হয়েছিল কি বলেন তো? দুপুরবেলা থেকে 100 টাকার জন্য ঘ্যান ঘ্যান করছিল। আমার কাছে টাকা নেই, সুমনের বাপের কাছেও টাকা নেই, অর্থাৎ সে টাকা পাঠায় না। নাই এর মধ্যেও গতকাল সে 50 টাকা নিয়েছে। এসে বলল, মা 50 টাকা দাও। আমি বললাম টাকা নেই, তোমার আব্বা এখনো টাকা পাঠায়নি, বাজার যে করব সেই টাকাই নেই। সুমন বলল, দাও 50 টাকা, আমার দরকার। কোথায় পাবো আমি? আমার কাছে তো টাকা নেই। সুমন বলল, টাকা না দিলে সে গলায় দড়ি দেবে। আমি বললাম, দে গলায় দড়ি। আজকে গলায় দড়ি দিলেও টাকা নেই। আমি ঘরের পেছনে ছিলাম। ঘরের টিরের নিচে অনেক ঝুল হয়েছিল, সেগুলো ঝাড়ছিলাম। সুমন দৌড় দিয়ে ঘরে গিয়ে ফ্যানের সাথে গরু বাঁধা দড়ি বাঁধছে আর বলছে, 50 টাকা দাও, না হলে সত্যি সত্যি চলে যাব। আমি ঘরের জানালা দিয়ে ওর সাথে কথা বলছি আর কাজ করছি। ছেলেটা আমার চেয়ারের ওপর দাঁড়িয়ে হাসতে হাসতে কথা বলতে বলতে হঠাৎ পায়ের নিচ থেকে চেয়ারটা উল্টে গেল। আমি দেখলাম সে ঝুলে আছে, তার হাত পা ছুটছে। ঘরের পেছন থেকে চিৎকার দিয়ে ঘরে এসে পা দুটো উঁচু করে ধরে সবাইকে ডাকলাম। ছেলেটা আমার 50 টাকার জন্য মারা গেল। এখনো সুমনের বাড়িতে অনেকে এই রাতে ঘুমোতে পারে না। এখনো সুমনের মা মধ্যরাতে সুমনের ডাক শোনে। সবচাইতে আজব ব্যাপার হচ্ছে, ওই বাড়িতে কোনো কুকুর বেড়াল ঢুকলে তারা আর বেঁচে থাকে না। ওদের বাড়িতে একটা পোষা বেড়াল ছিল। সুমনের মৃত্যুর পর 1 মাস পরে সেই বেড়ালটিকে বারান্দায় বাঁশের সাথে ফাঁসি দেওয়া অবস্থায় পাওয়া যায়। এখনো সুমনের মা চাচিকে যখনই দেখি, তার চোখে মুখে একটা আতঙ্ক দেখে বোঝা যায় তিনি কিছু একটা লুকিয়ে রাখার চেষ্টা করছেন। সেই কষ্টটা কি ধরনের কষ্ট নাকি ভয় আমার জানা নেই। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা এখন চলে যাব এমন কিছু ঘটনায়, যে ঘটনাগুলো হয়তো আপনারা আগেও শুনেছেন বা শোনেননি বা বারবার শুনতে চান। চলুন কথা না বাড়িয়ে আমরা এখন সেই ঘটনাগুলোতে যাই।
আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আরও একবার ফিরে আসলাম আরও একটা ইমেল নিয়ে আপনাদের কাছে। আশা করছি এই ইমেলটি আপনাদের ভালো লাগবে। তবে আগের দুটি ইমেলের মতো এই ইমেলটি অত বড় নয়, তবে ভালো লাগবে আশা করছি, এবং সেই বিশ্বাস থেকেই চাইছি আপনারা পুরোটা সময় আমার সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন জানতে চাইলাম না, জানি আপনি সব সময় ভালোর দলেই থাকেন। আমি এবার এইচএসসি পরীক্ষার্থী। লিখছিলাম রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানা থেকে। আর কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। ঘটনাটি আমার নিজের খালাতো ভাই, খালাতো বোন আর খালুর সাথে। আমার নানার 7 ছেলে 2 মেয়ে। সেই দিক থেকে আমার আম্মু বড়। আমার বড় খালাম্মার বিয়ে হয় আমাদের পাশে তারাস উপজেলার নাথসোদপুর গ্রামে। আমার খালাম্মার স্বামী বা আমার খালু মিয়া ছিলেন একজন হাফেজ। তিনি তাদের গ্রামের পাশের একটা মাদ্রাসার শিক্ষক ছিলেন। মানুষ হিসেবে তার জুড়ি মেলা ভার, যেমন লম্বা তেমন শারীরিক গঠন, মুখে দাড়ি, সব মিলিয়ে অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী। আমার খালাম্মার 1 ছেলে 1 মেয়ে। সেই দিক থেকে খালাম্মা খালু খুব খুশি ছিলেন। আমার খালাতো বোনের নাম ছিল আনিকা, আর খালাতো ভাইয়ের নাম হলো নাফিউল, আর খালুর নাম হলো মোহাম্মদ আলতাফ হোসেন। আজ থেকে 5 বছর আগে হঠাৎ একদিন আমার সেই খালাম্মার জীবনে নেমে আসে এক ভয়াল ঝড়। একটা কথা বলে রাখা ভালো, খালাম্মার শ্বশুর বাড়ি বিল এলাকায় হওয়ার জন্য তারা মাঝে মাঝেই মাছ ধরতে যেত জালি হাতে। আর এই মাছ ধরাকে কেন্দ্র করেই ঘটনার সূত্রপাত। একদিন খালু মিয়া দুপুরে মাদ্রাসা থেকে এসে খালাম্মাকে তালের বড়া বা তালের পিঠা বানাতে বলেন। আরও বলেন যে মাছ ধরে এসে সেই তালের পিঠা খাবেন। হাত জালি দিয়ে মাছ ধরার জন্য সাধারণত 2 জন হলেই হয়। একজন জালি দিয়ে কচুরিপানার মধ্যে হেঁচি দেয়, আর একজন তাকে সাহায্য করার জন্য পাতিল নিয়ে সাথে সাথে থাকে। কথা অনুযায়ী খালু মিয়া আনিকা আর নাফিউলকে নিয়ে মাছ ধরার জন্য হাত জালি নিয়ে বাসা থেকে বের হয়ে পড়েন। তো দুপুর গড়িয়ে সন্ধ্যা নামে, সন্ধ্যা গড়িয়ে রাত। এদিকে খালু মিয়া, আনিকা ও নাফিউল কারো কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তখন খালাম্মা সব আত্মীয়দের বাসায় ফোন করা শুরু করেন যে তারা কোনো আত্মীয়র বাসায় গেছে কিনা। তারপরে যখন কোনো বাড়িতে পাওয়া যায় না, তখন সবাই মিলে তাদের খুঁজতে শুরু করেন। এরই মধ্যে আমাদের বাড়িতেও খবর আসে। তখন আমার বাবাও তাদের খুঁজে যান খালাম্মার শ্বশুর বাড়িতে। সকালে ভোরের আলো ফোটার আগে বাবা বাড়িতে চলে আসেন। বাবা কেমন যেন মুখ ভার করেছিলেন, বাবাকে কেমন জানি দেখাচ্ছে। তখন আম্মু বাবাকে বলেন, কি খবর? তখন বাবা হঠাৎ করে কেঁদে দেয় আর বলে, ওদের পাওয়া গেছে। তখন আম্মু বলছে, তুমি কান্না করছো কেন? তখন বাবা বলেন, ওরা কেউ বেঁচে নেই। তখন আমরা সবাই অবাক। বাবা, কি বলছো তুমি? কি হয়েছে ওদের? বলো বাবা, কি হয়েছে? ওরা মাছ মারতে গেছে, তাহলে তুমি বলছো কেন যে ওরা বেঁচে নেই? তখন বাবা বলে, ওরা 3 জন পানিতে পড়ে মারা গেছে। আমরা তো সবাই অবাক, এটা কিভাবে সম্ভব? তারা মাছ ধরতে গেছে একটা খালের পাশে, খালটা মিশে গেছে একটা বড় নদীর সাথে। খালু মিয়ার আর নাফিজের লাশটা পাওয়া যায় ওই খালের ভেতরে। খালু মিয়াকে জড়িয়ে ধরেছিল নাফিজ, খালু মিয়ার ছেলে। আর আনিকার লাশটা পাওয়া যায় সেই নদী ধরে বয়ে চলে 10 নম্বর ব্রিজ নামক একটা ব্রিজের নিচে। মাছ ধরা এক জালের সাথে আটকে ছিল আনিকা। অবাক করা বিষয় হলো, খালু মিয়ার চোখের পাতার কিছু অংশ এবং শরীরের কিছু অংশ একটু একটু করে খুবলে খাওয়া ছিল, আর আনিকার মুখের অনেকটা অংশ ছিল না। মনে হচ্ছে কেউ খুবলে খেয়ে নিয়েছে। কিন্তু অবাক করা বিষয় হলো, নাফিজের লাশটার কোনো অংশেই কোনো ক্ষতি হয়নি। আজও তাদের মৃত্যু একটা রহস্য। যারা নদী বা বিল এলাকার মানুষ, তারা কিভাবে সাঁতার জানতে পারে না। আর পানিতে পড়লে হয়তো 1 জন বা 2 জন মারা যাবে, কিন্তু 3 জন ব্যক্তি একই সাথে কিভাবে মারা যায়? বাবা ছেলের লাশটা এক জায়গায় থাকলেও মেয়ের লাশ কেন দূরে ভেসে গেল? আর পরে অবাক করা বিষয় হলো, তাদের শরীরের অংশগুলো খুবলে খেয়েছে কে? তারপরে সকালবেলা তাদের লাশ নিয়ে এসে সেই গ্রামে কবরস্থানে দাফন করা হয়। তারপর আমার খালাম্মা অনেক দিন কোনো কথা বলতে পারেননি। এখনও আমার খালাম্মা মাঝে মাঝে তালের বড়া দেখলে বা মাছ কাটা দেখলে কান্না করে ওঠেন।
সবাই আমার খালাম্মার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে শোক কাটিয়ে ওঠার তৌফিক দেন। আর ঘটনা যদি সিলেক্টেড হয় আমাকে অবশ্যই জানাবেন। লেখার মাঝে ছোট ছোট ভুল বা লেখা সাজিয়ে গুছিয়ে না লিখতে পারলে আন্তরিকভাবে দুঃখিত। এই বলে ঘটনা শেষ করেছেন মোহাম্মদ সৌরভ হাসান। এরপরে তিনি তার মোবাইল নাম্বার এবং তার ঠিকানা শেয়ার করেছেন, সেটা আমি আর না পড়ি। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, যদি ভালো না লাগে সেটাও আমাদেরকে জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি পরবর্তী ঘটনাগুলো একইভাবে আপনাদের আনন্দ দেবে। চলুন পরবর্তী ঘটনায় যাওয়া যাক। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালোর দলে আছি। আর এখন যেটা করব সেটা হচ্ছে আমরা কথা না বাড়িয়ে চলে যাব পরবর্তী ঘটনায়, এবং যথারীতি এখন একটা অডিও ক্লিপ প্লে করব। গত সপ্তাহের অডিও ক্লিপগুলো নিশ্চয়ই মন দিয়ে শুনেছেন, অনেকে প্রশংসা করেছেন, ভালো লেগেছে, এবং আশা করছি আজকের অডিও ক্লিপগুলো আপনাদের ভালো লাগবে। আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি সুমনা বলছি সাভার থেকে। অনেক দিন আগে প্রায় রোজার ভিতরে আমি আপনাকে টেক্সট করেছিলাম ইমেইলে যে আমি আপনার কিছু ঘটনা শেয়ার করব যদি আমি সুস্থ থাকি। আলহামদুলিল্লাহ মোটামুটি একটু এখন সুস্থ হয়েছি। ঘটনাটি হচ্ছে কালো জাদুর নিয়ে। তো ঘটনা শুরু করার আগে আমি বলে নিচ্ছি, আমি এবং আমার মা ভূত এফএমের অনেক বড় ফ্যান। আমি থেকে হচ্ছে আমার মা পর্যন্ত ভূত এফএম পৌঁছিয়ে দিয়েছিলাম আমি। এর জন্য বাসায় অনেক বকা খেতে হয়। আমার বাবা এই সমস্ত পছন্দ করে না। কেন করে না সেটা আমি আপনাকে আজকে বলবো, এবং বলার আগে বলছি যে আমি আমার আম্মুর থেকে অনুমতি নিয়ে দেন আপনাকে ঘটনাটি শেয়ার করা। ঘটনাটি হচ্ছে কালো জাদু সম্পর্কিত। আমি এবং আমার মা দুজনেই আক্রান্ত হওয়ার প্রথম কারণ হচ্ছে যে আমার বাবা মার রিলেশনশিপ বিয়ে ছিল। তো আমার মা হচ্ছে আব্বুকে তেমন একটা পছন্দ করতো না। তো সেই ক্ষেত্রে আমার বাবার একজন নানা ছিল। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে আমার বাবা একদিন কান্নাকাটি করতেছিল যে তার এক কবিরাজ নানার কাছে যে দেখেন আমার তো একজনের সাথে এরকম রিলেশন, কিন্তু ও তো আমাকে পছন্দ করে না, আমাকে দেখতে পারে না। তা আমার বাবা যে ফ্ল্যাটে ভাড়া ছিল, যে এলাকায় ভাড়া ছিল, তার পাশের ফ্ল্যাটে আমার আম্মু থাকতো আম্মুর খালার ফ্যামিলির সাথে। তো দেখা গেছে যে ওইখানে অনেক গার্মেন্টস এর মেয়েরা আর কি কাজ করতো। তো আব্বুর সাথে ওদের একটু কন্টাক্ট ছিল। তো আম্মুকে দেখা গেছে যে ওইখান থেকে আপনার শরবত খাওয়াইতো, লেবু দিয়ে শরবত খাওয়াইতো। তো টুকটাক করে কবিরাজি করে আম্মুকে বিয়ে করেছিলেন। এবং এরপরে এগুলো করা হয়তো মূলত যারা কালো জাদুতে আক্রান্ত বা কালো জাদুতে তাদের শিকার, তো এদের মূলত হচ্ছে জিন চালান দিয়ে আপনার কালো জাদু করা হয়। তো আমার সেই ক্ষেত্রে এইরকম বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া টোটালি আমি মনে করি যে জিন চালান দেওয়ার মতো। তো মাঝখান দিয়ে অনেক বছর পরে দেখা গেছে আমি যখন হই তারপর থেকে আম্মুর প্রবলেম যেহেতু জিন চালানের সমস্যাগত কারণে আম্মুর শারীরিক প্রবলেম, মানসিক প্রবলেম, বাবার সাথে তেমন একটা বনতো না। ঠিক আছে, তো বাবার সাথে না বোনানোর কারণে অনেক ঝগড়াঝাটি। আমি আমার ছোটবেলা থেকে আপনার এরকম ক্রাইসিসে বড় হয়েছে যে সপ্তাহে 2 থেকে 3 দিন আপনার এরকম ঝগড়াঝাটি লেগেই থাকবে। তো আমি ওইটার ভিতর দিয়ে এখন এইচএসসি কমপ্লিট করেছি, অনার্সে ভর্তি হব। তো একটা কথা বলতে চাই যে পাপ ছাড়ে না বাপকে, এটা হচ্ছে প্রচলিত কথা। তেমনি মাঝখান দিয়ে আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন আম্মুর কিডনিতে প্রবলেম হয়েছিল। তো কিডনিতে প্রবলেম কেন হয়েছিল? অতিরিক্ত ওষুধ খাওয়ার কারণে, অতিরিক্ত ওষুধ সেবনের কারণে আম্মুর কিডনিতে প্রবলেম হয়েছিল। দেখা গেছে এত ডক্টর দেখানো হয়েছে, ইবনে সিনা থেকে বিভিন্ন বড় বড়
প্রতিষ্ঠান থেকে ডক্টর দেখানো হয়েছিল। তো সবার এক কথা, কোনো রোগ নেই, কোনো কিছুই নেই, বাট আম্মুর প্রচন্ড শ্বাসকষ্ট হতো, বুকে ব্যথা হতো, মাথা ব্যথা করতো, অনেক পেইন। মানে সবাই বলেছিল যে এটা হচ্ছে মাইগ্রেনের প্রবলেম, কিন্তু দেখা গেছে এটা মাইগ্রেনের প্রবলেম না। আর কেন না সেটা আরেকটু ঘটনার গভীরে গেলে বুঝতে পারবেন। তো এরকম করতে করতে বিভিন্ন ডক্টরের কাছ থেকে বিভিন্ন ওষুধ খাওয়ানো হয়, সবাই হচ্ছে অ্যান্টিবায়োটিক দিছিল। প্রায় 1.5-2 লাখ টাকা শুধু ডক্টরের ভিজিট লেগেছে আমি যখন ক্লাস 8-এ পড়ি। তো এরপরে আস্তে আস্তে আমার কিডনির প্রবলেম দেখা দিয়েছে, কিডনিতে আর কি পানি চলে আসছিল। তো পিজি হসপিটালে ভর্তি করিয়েছিল আম্মুকে। তো ডায়ালিসিস করার কথা ছিল, বাট অনেক প্রেশার লো কারণে ডায়ালিসিস করা হয়নি। পিজিতে ছিল 15 দিন, তারপরে হচ্ছে ইবনে সিনাতে গিয়েছিল। তো ইবনে সিনা থেকে রিটার্ন করে দিয়েছে আম্মুকে, যে মানে পানিতে হাত পা এত ফুলে গেছে, আম্মুকে এখান থেকে রিটার্ন করে দিয়েছে যে আম্মুকে আসলে এখানে ভর্তি করাবে না। তো বাসায় আসার পরে আম্মু এখন ডায়ালিসিস ছাড়া হয়তো সবার দোয়ায় যে সুস্থ হয়েছে। তারপরেও মাঝে মধ্যে ডক্টর বলেছে যে কিডনির প্রবলেম হলে সেক্ষেত্রে আপনার এরকম করতে। যেহেতু আমি জানি যে এই কাজগুলো করানো হয় যে তাদের কবিরাজদের পালিত জিনদের কারণে, হয়তো বা আম্মুর সেই প্রবলেমগুলো ফেস করেছিল। যে আম্মুর তো যেহেতু এভাবে বিয়েটা হয়েছিল, আমি আসলে জানতে পারি পরবর্তীতে আমার মানে নানু নানার কাছ থেকে। তো এখনো সংসার করছে, তো মাঝখান দিয়ে আব্বু কি করেছিল, কবিরাজি শিক্ষা আর কি নিচ্ছিল। মানে তার অফিসের এক কলিগ হচ্ছে বান্দরবন থেকে, মানে চাকমাদের কাছ থেকে কবিরাজি শিখেছিল। তো সেখান থেকে অ্যাকচুয়ালি কবিরাজি শিক্ষা নিচ্ছিল। বাট এরপরে কি হয়েছে, সে আর কন্টিনিউ করে নাই। তারপরে আমাদের ঘরে আমি দেখতাম যে রাত হলে বাবা তার রুম আটকিয়ে আর কি বিভিন্ন জাফরান কালি, দেন হচ্ছে বিভিন্ন মানে আদার্স যে কবিরাজি শিক্ষার যে জিনিসপত্র লাগে, একটা সাদা কাগজ, তারপর হচ্ছে কিছু ডায়েরিতে কিছু নকশা আঁকানো। তো এগুলা করতে গিয়ে তার একটু মেবি প্রবলেম হচ্ছিল। মানে দেখা গেছে যে অনেক সিকনেস কাজ করতো তার ভিতরে, এমনিতে অনেক চিকন মানুষ, বাবা শুকিয়ে যাচ্ছিল। সেরকম করতে করতে মোটামুটি আম্মুর চ্যাপ্টারটা ক্লোজ। আমি কেন হচ্ছে এটা বলছি, যে আমি প্রথমে ঘটনা শুরু করার আগে আমি আপনাকে বলেছিলাম যে পাপ ছাড়ে না বাপকে। তো যেহেতু একটা পাপ করলে আল্লাহ তাআলা আছে, সেহেতু এর মানে শাস্তি অবধারিত। সেই শাস্তিটা হচ্ছে আমার ক্ষেত্রে, ঠিক আছে। আল্লাহ তাআলা হয়তো আমাকে দিয়ে আম্মুকে শাস্তি দিয়েছে। আমি নিজে একজন জাদুগ্রস্ত এখন বর্তমানে। ঘটনাটা বলি যে আমি কেন এই কথাটা বলেছি, যে আমার যখন ক্লাস 7-এ পড়ি, তখন থেকে আমার বিয়ের প্রবণতা আসে। হয়তোবা আমার বিহেভের কারণে, কথাবার্তার কারণে, এত ছোট বয়স থেকে দেখতে এতটা সুন্দর না, তারপরেও মানে কেন জানি অনেক বিয়ের প্রবণতা আসতো। তো দেখতাম কি যে আমার ফ্যামিলির অনেকজন হচ্ছে হিংসা করতো, কারণ অনেকজন আছে যে অনার্স মাস্টার্স পড়তেছে, তাদের হচ্ছে বিয়ে হচ্ছে না, ঠিক আছে। তো এরপরও আমার কেন তো বিয়ের প্রবণতা আসে। তো ফার্স্ট সন্দেহ ছিল আমার আর কি, যখন আমি আমার ঘটনাগুলো আমি কবিরাজের কাছ থেকে শুনতে পারি, তখন আমার ঘটনাগুলো আসলে আমি ভাবছিলাম যে ফ্যামিলির কিছু লোক হয়তো বা করে। বাট আমি লুকিয়ে লুকিয়ে আমার যেই হুজুরের কাছ থেকে আর কি চিকিৎসা নেওয়া হচ্ছে বর্তমানে, তো সেই হুজুরের কাছ থেকে আমি অ্যাকচুয়ালি জানতে পারি যে অ্যাকচুয়ালি আমার প্রবলেমগুলো কোথা থেকে আসছে বা প্রবলেমগুলো কোথায়। প্রথমত আমি 9-এ পড়া অবস্থায় থাকাকালীন আমার একটা ছেলের সাথে সম্পর্ক হয়েছিল। তো তারপরে ক্লাস 9টা টোটালি বাসা থেকে আমি ম্যানেজ করতে পারতেছিলাম না, যেহেতু আমি এত ছোট, সেহেতু আমাকে বিয়ে দিচ্ছে না এরকম একটা পরিস্থিতি, ঠিক আছে। তো দেখা গেছে কি যে অনেক ট্রাই করছি বাসায়, আমরা দেন লুকিয়ে লুকিয়ে ঘুরতে যেতাম, এরকম একটা ব্যাপার ছিল ফ্যামিলিগত ভাবে। মানে তারা আমাকে দেখতে আসছিল, তাদের ফ্যামিলি থেকে আমাদের ফ্যামিলি থেকে দেখতে আসছিল। তো কোনো এক কারণে এখানে আর কি মানে হয়নি, আপু আম্মু না করেছে যেখানে হবে না। কিন্তু আপনি দেখেন, আপনি একটা মানুষকে অনেকটা ভালোবাসেন, ট্রাস্ট করেন, সবকিছু হচ্ছে ট্রাস্ট করার পরেও যে একটা আছে না যে ভালোবাসা না পেলে তুই আমার হলি না, তো আমি তোকে কাউকে হতে দিব না, এরকম একটা ব্যাপার। তো ওই ছেলেটা আমার মাথার চুল নিয়ে আর কি আমার ব্যবহৃত ওড়না আর কি হিজাব যেটা, তো সেটা নিয়ে কালো জাদুটা করেছিল আর কি। তো
দেখেছে আমি তারপর থেকে অনেক সিক হয়ে যাই, যেহেতু আমার মানে জিন চালান দিয়েছে আবার আমার ভেতরে, আমার উপরে। তো সেহেতু আমি খাওয়া দাওয়া করতে পারতাম না, খেলে আমার প্রচন্ড পেটে ব্যথা করতো। পিরিয়ড কালীন সময় আমার পিরিয়ড হওয়ার আগে প্রচন্ড রকমের পেটে ব্যথা করতো, ইভেন এখনো পেটে ব্যথা আমার যায়নি, প্রচন্ড পেটে ব্যথা করে। তারপরে খেলে আমার বমি আসে, প্রচন্ড মাথা ব্যথা। আমি সেম প্রবলেম গুলো আম্মুর ভিতরে যে প্রবলেম গুলো দেখতে পাচ্ছিলাম, যে বুক ধরফর করে, ওরকম সেম প্রবলেম গুলো হচ্ছে আমার ভিতরে। তারপরেও না আমি একটা মানে এগুলো আমি বুঝি নাই যে অ্যাকচুয়ালি মানে ব্ল্যাক ম্যাজিক করলে কি কি হয় বা এরকম কোনো কিছু। তো এরপরে হয়েছে কি যে বাবা মা এরকম একটু সন্দেহ হচ্ছিল, কারণ মানে ওই রিলেশন ব্রেক হওয়ার পরে আমার যার সাথে পরিচয় হয়েছিল না কেন, যার সাথে আমি কথা বলেছিলাম না কেন, সবাই দেখেছি ফেক পার্সন বলতে হয়তো বা কারো বিয়ে হয়েছে, হয়তো বা কারো রিলেশনশিপ ছিল। মানে আমি আসলে এটা বুঝতে পারতেছিলাম না যে কেন বারবার হচ্ছে আমার সাথে এরকম হচ্ছিল। এরপর আমার একটু সন্দেহ হয় যে বিয়ের কথা হচ্ছিল, তখন আমি হচ্ছে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, নতুন করোনাকালীন সময়। তো তখন একটু সন্দেহ হয়েছিল যে মানে এরকম আমার সাথে বারবার কেন হচ্ছে। তারপর আমার বাবা যেই কবিরাজ দিয়ে আমার আম্মুর সাথে কন্ট্যাক্ট করে বিয়ে করেছিল, সেই কবিরাজকে দেখানো হয়। দেন কবিরাজ আমাকে বলে আসন, জিনের আসন যেটাকে বলে, ওই আসন পেতে দেখেছিল যে আর কি আমার মানে এরকম বিয়ে বন্ধ হওয়ার একটা জাদুতে আমাকে আক্রান্ত করেছে, সে আমার চুল দিয়ে। পরবর্তীতে তার ওইখানে আমি যাই, দেখি সে একটা ঢাকায় একটা ছোট্ট একটা মানে কুড়ে ঘরের মতো নিয়ে বসবাস করে, আর জিনের আসন যেখানে দেয় সেখানে পুরো কফিনের মতো একটা জায়গা, যে ওখানে হচ্ছে আপনার জিন আসে। তো এরপর হয়েছিল যে একটা তাবিজ দিয়েছিল, আর আমি এরকম তাবিজে একদম বিশ্বাসী না, ঠিক আছে। আমি তাবিজে বিশ্বাসী না দেখে আমি করেছিলাম কি, এখানে আপনার ওইখানে আমি তাবিজটা পড়ি নাই, তাবিজটা এখনো আমার ঘরে আছেন। তারপরে এরকম কেটে যায় প্রায় একটা বছর, মাঝখান দিয়ে পড়েছিলাম, বাবা বকা দিয়েছিল যে কেন আমি তাবিজটা পড়ি নাই। যেহেতু তার সেখানে বিশ্বাস আছে, সেহেতু সেই তাবিজটা আমাকে পড়তে বলেছিল, বাট আমি সেটা পড়ি নাই। তো ছিল এরকম ছিল, আবার এরকম বিয়ের প্রপোজাল আসে, কথাবার্তা হয়, বিনা কারণে ভেঙে যায়। তো এক জায়গায় গিয়েছে এক হুজুরের কাছে আর কি। তো সে মসজিদের ইমাম, সে কোনো কুফরি কালাম করে না, বাট সে টুকটাক আল্লাহর কালাম দিয়ে আর কি কোরআনের আয়াত থেকে আর কি চিকিৎসা করে। তো সে আমাকে বলল, মানে আমার বাবাকে বললো যে এরকম আপনার মেয়েকে কালো জাদু করা হয়েছে, ইভেন একটা না অনেকগুলো। তা আমি আসলে ওরকম ভাবে কোনো কিছু জানতাম না অ্যাকচুয়ালি এগুলো করলে কি হয় না হয়। তো আপনার সাথে আমি কথা বলছি, ইভেন আমার যে প্রবলেমগুলো, সেই প্রবলেমগুলো আমি এখনো ফেস করতেছি। আমার প্রচন্ড নিঃশ্বাস নিতে কথা বলতে প্রবলেম হচ্ছে, আমি জানি না কেন। তারপর আমি বলি, এটা হচ্ছে প্রথমে সে আমাকে বললো যে হুজুরের কাছে আমি লুকিয়ে ফোন করেছি যে অ্যাকচুয়ালি প্রবলেমটা কোথায়, মানে কিসের জন্য এরকম হচ্ছে। তো সে আমাকে বললো যে আপনি যে রোগী, আপনার সাথে আমার কথা বলার দরকার ছিল, বাট আপনার বাবাকে আমি বলতে পারি নাই যে রোগীর সাথে কথা বলার দরকার। তো আপনি মেবি একদিন কোনো এক কারণে, আমি সেই জায়গাটার নাম বলছি না, তো সেখানে আমার ছোট ভাই কোলে করে দাঁড়িয়েছিলাম, তো হুজুর আমার পাশ দিয়ে চলে গেছে। তো আমাকে বললো যে আপনি কি সে ছিলেন? আমি বলছি জি। আপনি আমাকে চিনলেন কিভাবে, যেহেতু আপনি আমাকে দেখেন নাই? বলতেছে যে আমি যে আপনার কাজ করিয়েছি আমি আপনাকে চিনতে পেরেছি, বাট সেদিন আসলে কথা বলার সুযোগটা পাইনি। তো এরপরে কি করেছে, আমাকে বলছে যে আপনার কাছে তার চুল আছে, আপনি তাকে কেন চুল দিয়েছিলেন? তো আমি বললাম একদিন হচ্ছে আমরা ঘুরতে গিয়েছিলাম, তো আমি যেহেতু আর কি এমনি বাইরে খোলা চলে যায় না, হিজাব পরেছিলাম, তো হিজাবটার সাইড দিয়ে 4-5টা চুল আসছে। ও কি করেছিল যে চুলগুলো এক টান দিয়ে ছিঁড়ে তার পকেটে নিয়ে গেছিল। তারপর আমি আসলে এগুলো তো জানতাম না যে আসলে মানে কিভাবে এগুলা কি করে। তো আমার কাছে হচ্ছে একদিন ওড়না চায়, একটা ইউজড করা ওড়না। বলছি কেন, তুমি আমার ওড়না দিয়ে কি করবে? সে আমাকে বলেছিল যে অ্যাকচুয়ালি তুমি তো আমার কাছে তেমন থাকো না, মানে আমরা তো ঘুরতে যেতে পারি না, যেহেতু আমি অনেক দূরে থাকি, তো সেহেতু হচ্ছে আমি আমার এই ওড়না, মানে তোমার এই ওড়নাটা আমি সবসময় রেখে দিব। তো আমি আসলে বিশ্বাস করে তাকে ওড়নাটা দিয়ে দিয়েছিলাম। তো তারপরে কি হয়েছে, সে আমাকে বলতেছে তোমার চুলগুলো একটা না প্রায় 4টা পুতুলের ভিতরে। তো
তোমার 4-5টা যে চুল নিয়েছিল 4টা পুতুলের ভিতরে আর কি ইউজ করেছে। তোমার পরনের ওড়না, তারপর তোমার যে পিরিয়ড হলে পেট ব্যথা করে এই কারণে, তোমার হচ্ছে একে তো বিয়ের গিফট দিয়েছে যেটাকে বলে বিবাহ বিচ্ছেদ বলেন, বিবাহ হবে না এরকম কোনো কিছু একটা সামথিং। এটা বলতেছে তোমার কি বুকে ব্যথা করে, মানে শ্বাস নিতে প্রবলেম হয়? তা বলি হ্যাঁ, শ্বাস নিতে প্রচন্ড প্রবলেম হয়, কারণ আমি আসলে শ্বাস নিতে পারি না। আমি ভাবছিলাম যে এটা আমার হচ্ছে হার্টের প্রবলেম, আমি ডক্টর দেখিয়েছিলাম। বলতেছে না, এটা ডক্টরের কোনো কায়দা নেই, তবে তোমার এটা হচ্ছে কালো জাদুর প্রভাব, যে তোমার পিরিয়ডে পেট ব্যথা করে, তোমার মাথা ব্যথা করে। আমি তো ভাবছিলাম যে মানে আমার মাইগ্রেনের প্রবলেম আছে, আমার হার্টের প্রবলেম আছে, বাট এরকম কোনো কিছুই নেই। মানে এমন খারাপ জিনিস সে আমার করেছে, মানে আমি টোটালি সিক, মানে পুরোটাই অসুস্থ হয়ে পড়েছি। তারপর আল্লাহর রহমতে হয়তো বা সবার দোয়াতে আমার স্বাস্থ্যটা ঠিক আছে, বাট অনেক রোগী আছে হুজুর আমাকে বলেছে স্বাস্থ্য ঠিক নাই তাদের। আমি ঘুমাতে পারি না, ঘুমালে আমি উল্টাপাল্টা স্বপ্ন, ঘুমের ভিতরে হয়তো বা আমাকে পানিতে চুবিয়ে মারছে, অথবা হচ্ছে আমাকে কবরে আটকায় রাখছে, আর তাহলে হচ্ছে আমাকে মেরে ফেলতেছে। এরকম শুধু আজেবাজে স্বপ্ন দেখি, সাপ, ব্যাঙ, তারপর হচ্ছে বিভিন্ন পোকামাকড়, আর প্রচন্ড শরীরে জ্বালা পোড়া করতো, ইভেন এখনো করে। আপনার সাথে আমি কথা বলছি, আমি ভয়েসটা রেকর্ড করার সময় আমি ঠিক মতো কথা বলতে পারছি না, যে আমার ভিতর থেকে মনে হচ্ছে যে কিছুটা চাপ দিয়ে ধরছে। তো মোটামুটি চিকিৎসা করা হয়েছে, বাট খারাপ যে জিনিসটা করেছে সেটা হচ্ছে মানে খুব বাজে কালো জাদু যেটাকে বলে, ঠিক আছে। শয়তানকে হচ্ছে বলি দিয়েছে, শয়তানকে একটা শিশু বাচ্চা বলি দিছে, দিয়ে হচ্ছে এই কাজটা করেছে। যে সেই কারণে হচ্ছে আমার প্রবলেমটা যাচ্ছে না। প্রায় 2 বছর ধরে আমি অসুস্থ, চিকিৎসা আমি করাতে পারছি না। বড় বড় হুজুর, ইমাম, রুকায়া শোনা হয়। রুকায়া শুনলে একটা প্রবলেম, প্রচন্ড মাথা ব্যথা করে, প্রচন্ড ঘুম আসে, আর হচ্ছে বুক ধরফর করে, আর মনে হয় যে শরীরে অনেক পিঁপড়া মানে এই পাশ থেকে ওই পাশে যাচ্ছে এরকম লাগে। তো আমি বললাম হুজুরকে সব প্রবলেমের কথা বলতেছে, যে এরকম যে আপনার বুকের, পেটের, ঠিক আছে, এই সমস্ত নকশা এঁকে পুতুলের ভিতরে ভরে আপনার হচ্ছে পুতুলের গায়ে যেই হচ্ছে আমরা যে হিজাব পিনটা ইউজ করি সেটা আমার পিন, ঠিক আছে, আমার হিজাব পিন, ওই হিজাব পিন দিয়ে পুতুলের যে মাটি পুতুলগুলাতে হয় সে পুতুলের হচ্ছে বুকের বাম পাশে আর কি করে দিছে। তো এই কারণে হচ্ছে আমার দম নিতে প্রচন্ড প্রবলেম হয়, মানে নিঃশ্বাস নিতে প্রবলেম, আমি একা থাকতে পারি না, আমার অন্ধকারে একদমই ভয় লাগে না। বাট মাঝে মধ্যে মানে আমার প্রচন্ড সাহস, আমার ইচ্ছা হয় যে আমি একটু জিন দেখবো, এই দেখবো, সেই দেখবো, বাট আমি আসলে ওরকম ফিল করি, দেখি না। আমার যে বাসাটা, সেই বাসাটা হচ্ছে আপনার শ্মশানের উপর। তো এক্ষেত্রে আমি মাঝে মধ্যে অনেক দিন আছে এরকম যে আমি ছাদে বসে থাকি, আমি হচ্ছে 5 ফ্লোরে থাকি, আমার যে ব্যালকনিটা, সেই ব্যালকনিটা একটু খারাপ আর কি, অনেক কিছু মানুষ দেখে, বাট সেটা আমি আসলে এখনো পর্যন্ত দেখি নাই। ওইটার অনেক কাহিনী আছে, ওইটা অন্যদিন আমার ঘটনা যদি সিলেক্ট হয় তাহলে হচ্ছে আমি আপনাকে সেই ঘটনাটা আর কি বলবো। কিন্তু এখন প্রবলেম হচ্ছে যে আমি এখনো সিক। আমি সেদিন যে বললাম যে রাসেল ভাই আমি আপনাকে কিছু ঘটনা শেয়ার করব, অ্যাকচুয়ালি আমি সেদিন ছাদে গিয়েছিলাম। তো কি হয়েছিল, ছাদে প্রচন্ড গরম ছিল, একদম মানে প্রচন্ড গরম। আমি ছাদের কোনায়, যে আমার ব্যালকনি বরাবর যে রুমটা আছে সেই কোনায় দাঁড়িয়ে আছি, ছাদে কেউ নাই, ঈদের বন্ধতে আর কি সবাই বাড়িতে গিয়েছে। যেহেতু আমি 5 ফ্লোরে থাকি, 6 ফ্লোরে হচ্ছে ছাদ, আমি ছাদে গিয়ে দাঁড়িয়েছি। তো সুরা মেবি শুনছিলাম এরকম একটা। তো সুরা শুনতে একটা গান চলে আসতো, তো আমি আবার সাউন্ডটা কমাই দিয়ে দাঁড়ায় আছি, গান শুনতেছি বাতাসে। তো হঠাৎ করে আমার ডান পাশ থেকে হালকা গরম একটা বাতাস আর কি, আমার চুলগুলো আবার অনেক বড়, তো হঠাৎ করে আমার চুলটা খুলে গেছে। আমি চুলে গিট্টু দিয়ে রাখছিলাম, বেশিরভাগ আমি চুলে গিট্টু দিয়ে রাখি, সে চুলটা হালকা করে খুলে গেল। তো আমি বাঁধলাম, বেঁধে আমি রুমে আসলাম। তো তখন থেকে আমি আবার পোজেস্ট বলবো না, মানে আমি না কিছু পাগলামি করতেছিলাম, যে আপনাকে বলতেছিলাম আমাকে কেন ছাদ থেকে নিয়ে আসা হলো। আমি কিন্তু একা একা নিজের রুমে আসছি, দেখা গেছে আমার শরীরে একদম প্রচুর দাগ, ছোট ছোট অ্যালার্জির মতো, মানে ঘা হয়ে যায় এরকম, ওরকম দিয়ে পুরা শরীর ফুলে গেল, ঠোঁট লাল, চোখ লাল, সব মুখ চোখ একদম লাল হয়ে গেল। তারপরে আমি আবার
হুজুরের কাছে বলি এরকম প্রবলেম। তো হুজুর আমাকে বললো যে আপনি যে বাসাটা থাকেন সেই বাসাটা একটু প্রবলেম আছে, তো সেক্ষেত্রে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আপনি 4 কুল 3 কুল আয়তুল কুরসি, তারপর হচ্ছে দরুদ শরীফ এগুলো পড়ে বুকে ফু দিয়ে শরীর বন্ধ করে প্রতিদিন ঘুমাবেন সকাল বিকাল, ঠিক আছে? তো আমি এখনো সুস্থ না, আমার চিকিৎসা এখনো চলছে, আমি জানি না আমি কবে সুস্থ হব। আমার মা এখনো মাঝে মধ্যে প্রবলেম ফেস করে। আম্মুরটা আর প্রবলেম আমি বলবো না, যে আম্মুরটা এখন যা হবার হয়ে গেছে। বাট আমি কেন এই কথাটা বললাম, আমার ঘটনাটা আমি শেয়ার করলাম রাসেল ভাই আপনাকে, সেটা হচ্ছে তুমি যতই পাপ করো না কেন, তুমি যেই কোনো পাপ করো না কেন, 5 বছর 10 বছর 20 বছর পরে সেটা তোমার হয়ে ফেরত আসবে। সেহেতু আমার বাবা আম্মুর সাথে এরকম জঘন্য একটা কালো জাদু, জঘন্যই বলবো, সব কালো জাদুই জঘন্য, এরকম করে বিয়ে করেছে। তো সেহেতু আমি তাদের ঘরের প্রথম সন্তান, সেক্ষেত্রে আমার দ্বারা আর কি তাদের কারণে, তার কারণে, আমার বাবার কারণে আমি আজকে পজেস্ট। হয়তো আল্লাহ তাআলা সেই শাস্তিটা আমার বাবাকে দিচ্ছে আমাকে দিয়ে। সবার কাছে দোয়া করবেন। আসলে আমার ঘটনার কোনো ব্যাখ্যা নাই বা ভৌতিক কোনো কিছু না, আমি আমার প্রবলেম গুলো ফেস করতেছি। ভাই আমি ঘটনা আর বাড়াতে চাচ্ছি না, লিসনারদের কাছে একটা অনুরোধ যে ব্ল্যাক ম্যাজিক করার আগে অবশ্যই 10 বার ভাববেন আপনি যাকে ব্ল্যাক ম্যাজিক করছেন বা যার জন্য ব্ল্যাক ম্যাজিক করছেন, এমনটা উল্টোকরণ জাদুতে আপনি নিজে ফেসে যেতে পারেন। ইভেন কুফরি কালাম করে কারো ক্ষতি করে কেউ কোনোদিন ভালো থাকে না, ঠিক আছে? এই ঘটনার ভিতরে আমি সবাইকে আর কি একটা মেসেজ দিতে চাই যে পাপ বাপ কেউ ছাড়ে না, ইভেন আমার বাবাকেও ছাড়েনি। তার মেয়ে আমি হয়ে বলছি যে সে যে জিনিসগুলো করেছে একদমই উচিত হয় নাই করাটা, আল্লাহ হয়তো শাস্তি স্বরূপ আমাকে দিচ্ছে। তো দয়া করে কখনোই কারো উপর ব্ল্যাক ম্যাজিক করবেন না, উপরে আল্লাহ আছে, উনি ঘুরাই দিবে আপনাকে, আপনার পজিশন ঘুরাইয়া দিবে একদম, যার কারণে আপনি নিজে ধ্বংস হয়ে যেতে বাধ্য। এখন আমার বাবার মুখে আমি আতঙ্ক দেখি যে অ্যাকচুয়ালি আমি জানি না সে মনে মনে কি ভাবে, হয়তোবা এর জন্য হচ্ছে সে অনুতপ্ত। বাট অনুতপ্ত হয়ে লাভ নাই, আমি মানে পজেস্ট হয়ে গেছে অলরেডি, আমি ঠিক মতো কথা বলতে পারি না, আমি খুব দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে কথা বলতে হয় আমার। আমি বারবার বলছি রাসেল ভাই আমি আসলে মানে কেউ যাতে কখনোই হচ্ছে কারো উপরে কালো জাদু না করে, আমি আপনার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি আপনি সব লিসেনারদের বলে দিবেন। আমি আসলে নিঃশ্বাস নিতে আমার এখনো কষ্ট হচ্ছে, দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা আমাকে দ্রুত সুস্থ করে দেয়। আর ওই 4টা পুত্র যদি নষ্ট না করা হয়, আসলে আমাকে হয়তো বা বাঁচানো সম্ভব না, যেহেতু শয়তানকে খুশি করে আমার ব্ল্যাক ম্যাজিকটা করানো হয়েছে। আর আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুক যাতে এরকম কোনো কিছু আর কারোর সাথে না করেন। রাসেল ভাই ভালো থাকবেন, আমি জানি আপনি সবসময় ভালোর দলে, তারপরে বলছি ভালো থাকবেন এবং সবার কাছে দোয়া চেয়ে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Voot.com with Russell. আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল 225 নম্বর এপিসোডে। আপনারা আশা করছি ভয়ের রাজ্যে হারিয়ে যেতে পারছেন এবং ভালো লাগছে আপনাদের। আমাদেরকে ইমেল করতে হলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনা। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। হ্যালো, আসসালামু আলাইকুম রাসেল ভাই। আশা করি আপনি ভালো আছেন, কারণ সবসময় আপনি ভালোর দলে থাকেন।
তো আমি 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 আপনার একজন পুরনো লিসেনার। আমি আপনাকে 2016 সাল থেকে শুনি আপনার সমস্ত প্রোগ্রামগুলো। তো আমি লাইভ শুনতে পারি না, আপনার প্রোগ্রাম ডাউনলোড করে শুনি, কারণ আমরা অত্যন্ত গ্রাম অঞ্চল থেকে শুনি আপনাকে, সেই জন্য এত রাত পর্যন্ত জাগার ক্ষমতা আমাদের নেই। তো এত কথা না বাড়ি আমি সরাসরি ঘটনায় চলে যাই। এই ঘটনাটি আমার সাথে ঘটা, তো আমি ঘটনায় চলে যাচ্ছি। এই লিচু গাছে উঠবি, দেখ কত লিচু, বলছেন আমার স্বাস্থ্য ভাই। তখন আমি আমার স্বাস্থ্য ভাই সহকারে লিচু গাছে উঠেছি। উঠে লিচু খাওয়া শুরু করেছি। কয়েকটি লিচু খাওয়ার পরে হঠাৎ আমার চোখ নিচের দিকে চলে গেল। নিচের দিকে যে দেখি একজন প্রতিবন্ধী। আমি ভয় পেয়ে গেছিলাম, কারণ তার চোখগুলো চোখের জায়গায় স্বাভাবিকভাবে ছিল না, তার মাথাটাও স্বাভাবিকভাবে ছিল না। তা আমি সেখান থেকে গাছ থেকে চিৎকার দিয়ে দিয়েছি, চিৎকার দিয়ে নিচে পড়ে গিয়েছিলাম। তো আমার যেই আত্মীয় স্বজন আপুরা ছিল, তারা আমাকে ধরে উঠায় রুমে নিয়েছে। তো আমি বলতে ভুলে গিয়েছিলাম যে আমার এক আপুর বিয়ে বাড়িতে আমি তার শ্বশুর বাড়িতে গিয়েছিলাম, আমরা সবাই সেখানে লিচু গাছে উঠেছিলাম। তো তারপরে আমরা অনেকক্ষণ আমি বিশ্রাম নিই। বিশ্রাম নেওয়ার পরে দেখি কিছুটা আমার থেকে স্বাভাবিক লাগে। তো আমি সেখান থেকে উঠে দেখি আমার ভাইরা, চাচাতো ভাইরা ডাব পারে, নারিকেল গাছে উঠে ডাব পারে। আমাদের এখানে একটা রীতি হলো যে বিয়ে বাড়িতে যারাই যাবে, নারিকেল গাছ থাকলে সেই বাড়িতে নারিকেল খেয়ে নিবে সব। তো যথারীতি সেটাই হচ্ছিল। আমরা ডাব খেয়েছি সব গাছের। শেষ করে আমরা গোসল করব দুপুরের টাইমে গোসল করব। তো আমাদের এখানে পুষ্করিণীতে গোসল করতে হয়। তো আমরা সব ভাই বন্ধুরা মিলে পুষ্করিণীতে মানে খেলাধুলা করেছিলাম। ডুবে ডুবে একজন আরেকজনকে ধরতে হয় এইভাবে। তো পুষ্করিণীটা বর্ণনা দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে ঘটনাটা। পুষ্করিণীর চতুর্পাশে নারিকেল গাছ, এবং নারিকেল গাছের কিছু কিছু মাঝখানে জায়গায় আপনার তাল গাছ, আর কিছু তুলা গাছ আছে, যেমন তুলা হয় গাছে, এরকম কিছু তুলা গাছ আছে। তো আমরা যথারীতি খেলাধুলা করে উঠে গিয়েছিলাম। তা আমি চেয়ে দেখি এক কর্নারে যে প্রতিবন্ধীটাকে দেখে আমি ভয় পেয়েছিলাম, সেই প্রতিবন্ধী একটা গাছের আড়ালে আমার দিকে চেয়ে আছে, তাল গাছের আড়ালে। তো আমিও ওরকম কিছুটা ভাবি নাই, কারণ আমি জানি সে প্রতিবন্ধী। তো আমি আমার মতন গোসল সেরে চলে এসেছি। চলে আসার পরে আমার আপুর সাথে রাত্রে খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া শেষ করে আমরা আমাদের বাড়ির পথে রওনা দিয়েছি ম্যাক্রো করে। তো যথারীতি সেদিন আর কিছু হয়নি। তারপরের দিন আমার মা আমাকে দুপুরে গেল বলছে যে অনেকদিন তো বিয়ে সাথে খেয়েছিস, মুক্তবে যাস নাই, তো কাল সকাল থেকে মুক্তবে যাবি। তা আমি একটু মুক্তব কামাই করতাম, সেই জন্য আমার মা একটু ধমকি দিয়ে বললো যে কালকে সকালে তোকে মুক্তবে যেতে হবে। তো আমি বলেছি ঠিক আছে মা, আমি যাব। তো যথারীতি সন্ধ্যা হলো, সন্ধ্যার পরে আমরা সবাই ঘুমিয়ে গিয়েছিলাম। আমরা তাকে বলেছি আমাদের এখানে 8টা বাজলেই সবাই ঘুমিয়ে যায়। তো যথারীতি আমরা 7টা বা 8টার দিকে ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুমানোর পরে রাতের 12টার দিকে হঠাৎ করে দেখি যে কিছু ছাগল চিৎকার করছে। তো আমরা যথারীতি ভাবলাম যে এত রাত্রে ছাগল এলো কোথা থেকে, না জানি কার ছাগল ছুটে গেছে ঘর থেকে বা ঘর থেকে, যে ঘরে বাঁধা হয়। তো আমরা যথারীতি বাহিরে আমি, আমার আব্বু এবং মা 3 জনে জেগে গিয়েছিলাম। তো জেগে আমরা দেখি যে 5টা ছাগল, 5টা না 4টা ছাগল, একটা বড় আর 3টে ছোট, কালো, একেবারে কালো। তো এই কালো ছাগলগুলো দেখি আমাদের দিকে তাকিয়ে আছে, বিশেষ করে আমার দিকে। আমার মনে হচ্ছে যে এই ছাগলগুলো আমার দিকেই তাকিয়ে আছে। তো আমার বাবা ছাগলগুলোকে তাড়িয়ে দিয়েছে। তাড়িয়ে দেওয়ার পরে দেখি ছাগলগুলো যাচ্ছে না। তাই আমার আব্বু এক প্রকার লাইট নিয়ে ছাগলগুলোকে লাঠি দিয়ে তাড়িয়ে দিয়েছে।
তাড়িয়ে দেওয়ার পরে আর স্বাভাবিক আর কিছু হয় নাই। তারপরে আমাকে সকালে ঘুম থেকে জাগাতে চেয়েছে আমার আব্বু উঠে গেছে মক্তবে যাওয়ার জন্য। জাগানোর পরে হঠাৎ করে আমার জ্ঞান ফিরে এসেছে যে আম্মু বলাচ্ছে, কিন্তু আমার চোখও খুলতে পারতেছি না, মুখে কথা বলতে পারতেছি না, মুখ চোখ দুটোটাই আটকে গিয়েছে। আটকানোর পরে আমার মা আমাকে অনেক শাসাইছে যে যাইতে হবে, মুক্তব কামাই করবি, এই সেই বলে লাঠি নিয়েছে, লাঠি নিয়ে আমাকে মারতে গিয়েছে। দেখে তারপরও আমি উঠি না, বাড়িও দিয়েছে, তারপরও দেখে আমি উঠি না। তারপর আমার আব্বু আর আম্মু আমাকে নিয়ে পুকুরের ভয় দেখিয়েছে যে ঘুমেতে যদি না ওঠস বা চোখ না খোলস, কথা না বলস, তাহলে তোকে পুকুরে ফালিয়ে দিব। তো দেখে তারপরও আমি উঠি না। তারপর আমাকে চোখে পানি দিয়েছে, মুখে ইয়া করেছে। তারপর দেখে আমি চোখ মুখ কিছু খুলি না, আমার দাঁত পুরো আটকে গিয়েছে, আমার মুখ খোলা যাচ্ছে না। তারপরে আমার চোখে তেল দেওয়া হয়, সরষের তেল দেওয়া হয়। তো তারপরে দেখে আমি চোখ খুলতেছি না। তারপরে তাদের একটু সন্দেহ জাগার পরে আমাদের এখানে একজন কবিরাজ ছিল, মহিলা। তো তাকে আনা হয়। তাকে আনার পরে আমি তখনও মানে সব শুনতেছি এবং বুঝতেছি যে এরা কি করতেছে, কিন্তু আমি চোখও খুলতে পারতেছি না, আমি মুখে কথা বলতে পারতেছি না এবং আঁকতেও পারতেছি না। একেবারে অবশ হয়ে গেছি, প্রতিবন্ধী টাইপের মতন অবশ হয়ে গেছি, একেবারে হাত পাও কিছু লাগাতে পারতেছি না। তো তারপরে আমাকে যে মহিলা খনকার এসেছিল, আমাদের এখানে খনকার বলে কবিরাজ, তো সে আমাকে কিছু সরিষার তেল আর এমনি ঝাড়ফু করলো এবং নারিকেলের যে বাকলা বা চকলাগুলো আছে সেগুলো পুড়ে ধোঁয়া দিয়ে দিল। তারপরেও আমি দেখতেছি আমার কিছুই আসতেছে না, আমি যে হাত পা চোখ মুখ কিছুই লাড়াতে পারতেছি না। তো তারপরে যথারীতি সে চলে গেল, বলে আমার দ্বারা হবে না, এটা বলে চলে গেল। তারপরে আরেকজন আসলো, সেও ব্যর্থ হয়েছে। তারপরে বড় একজন কবিরাজের খোঁজ পেয়েছিল আমার বাবা মা। তো তারপরে তাকে এনেছে আমার বাবা মা। আনার পরে দেখি সে আসার পরে আমার হাত পা আমি লাড়াতে পারতেছি এবং কথা বলতে পারতেছি না, চোখও খুলতে পারতেছি না, কিন্তু আমার হাত পাও লড়তেছে আঙ্গুলগুলো। তখন সে কিছুটা পরে আমার যেই কেউ আঙ্গুল বা কোনে আঙ্গুল বলা হয়, সে আঙ্গুলটা একটা হাড্ডি দিয়ে, কিসের হাড্ডি আমি জানি না, তবে হাড্ডি দিয়ে আমাকে চেপে ধরলো। চেপে ধরার সাথে সাথে আমার কান্না এসে পড়েছে, আমি কান্না করেছি এবং চোখও আমার খুলে গেছে। তো অনেকক্ষণ পর্যন্ত আমাকে এভাবে চেপে ধরে আমার কিছু সূরা কালাম পড়েছে হয়তো। তো তারপরে দেখি আমি স্বাভাবিক, ইনশাল্লাহ সুস্থ হয়ে গেছি। তো তারপরে এগুলা করার পরে অনেকক্ষণ পর্যন্ত রিচুয়াল করেছে। ওরকম হয় নাই যে ভূত এসে আমাকে বলেছে যে আমি শরীর থেকে যাব না, ওরকম করবো না, এরকম করবো না, সেরকম কিছুই হয় নাই। এমনি আমাকে একটা হাড্ডি দিয়ে কেউ আঙ্গুল ধরেছে। তারপর পরে আমার সব সেন্স বা যেটাই বলেন সব ফিরে এসেছে। আমি হাত পাও মুখে কথা বলতে পারতেছি এবং কান্না করছি, শুধু কান্না করছি। তারপরে কান্না তো আমার থামছে না। তারপরে আমাকে কিছু দোয়া কালাম পরে ফুটো দেওয়ার পরে তারপরে কান্না থেমে গেছে। তো থেমে যাওয়ার পরে সে বলেছিল যে এর সাথে 4টে জিন ছিল। তো আমাকে দেখে এরা কিছুটা ভয় পেয়েছে, ভয় পাওয়ার পরে এরা যাবে না। তো যাবে না, কি করতে হবে, 7 পুকুরের পানি এবং নদীর পানির ফেনা আনতে হবে, এনে রাতের 12টার দিকে আনতে হবে। তো যথারীতি 7 পুকুরের পানি রাতের 12টা বাজনে গিয়ে নদীর ফেনা নিয়ে এসেছে এবং বলেছে 7 গাছের কাটা 7 গাছের কাটা এনে এই পানিতে দিতে হবে। তো তাই করা হলো। তো দেওয়ার পরে আমাকে সেটি দিয়ে গোসল করানো হলো। গোসল টোসল করানোর পরে আলহামদুলিল্লাহ আমি সুস্থ। তারপরে আমাকে 2টা তাবিজ দিয়েছে, বলেছে যে 2 বছর পর্যন্ত আমার এই তাবিজ পরিধান করতে হবে। তো যথারীতি আমি তাবিজ পরিধান করেছি, কিন্তু আমি 2 বছর পরি নাই, 6 মাস বা 7 মাস তাবিজগুলো আমার কাছে ছিল, তারপরে হারিয়ে গিয়েছে। তো তারপরে আমার সাথে আর কোনো ঘটনা ঘটে নাই, এই ছিল আমার ঘটনা।
আমি নতুন রেকর্ড করে পাঠিয়েছি, আমার কথায় কিছু ভুল ত্রুটি থাকতে পারে, তার জন্য আমি সুন্দর দৃষ্টিতে ক্ষমা চাচ্ছি আপনার কাছে। শামীম চরফেশন ভোলা। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. শুনছেন ভূত.com এপিসোড নাম্বার 225। আমি রাসেল আছি আপনাদের সাথে। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা তৃতীয় অডিও ক্লিপে যাব এবং আপনারা যারা আমাদের ফেসবুকের যে পোস্টটা দেখতে পাচ্ছেন সেখানে কমেন্ট করতে পারেন, যে কোনো প্রশ্ন থাকলে সেখানে করতে পারেন। আমাদের ফেসবুক পেজের অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/russell.স্বাধীন। আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে rjrussellbooth.com, সেখানেও আপনারা কানেক্টে থাকতে পারেন সমস্ত আপডেট পাওয়ার জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমার নাম মোহাম্মদ মাজিদুল ইসলাম বাপ্পি। আমার বাসা খুলনা জেলার ডুমুরিয়া থানা চিচুড়ি গ্রামে। তো আমি কথা না বাড়িয়ে সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি। রাসেল ভাই, আমি যে ঘটনাটি বলবো আজকে সেটি মূলত আমার সঙ্গেই ঘটে। রাসেল ভাই, আমার সঙ্গে যে ঘটনাটি ঘটে এটা বেশি দিন আগে নয়, এটা 2020 ফেব্রুয়ারি মাসে। রাসেল ভাই, আমার সঙ্গে যে ঘটনাটি ঘটে এটা মানে সেদিন বিকেলবেলায় আমি আমাদের যে স্কুলে মাঠ আছে, গ্রামের স্কুলে মাঠ, সেখানে আমি খেলা করতে যাই। তো খেলা শেষে আমি বাড়ি ফিরি তখন বাজে প্রায় 7টা। তো রাসেল ভাই, বাড়ি ফেরার পরে আমি হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে যখন বসি একটু, তখন কিছুক্ষণ পর আমার এক চাচাতো ভাই আমার কাছে আসে। তো এসে বলে, ভাই আমি তো সৌদি আরব যাবো, তো আমার ভিসা চলে আসছে, তো আমার কিছু কেনাকাটা করতে হবে, তুই আমার সঙ্গে যাবি, এখন যাওয়ার পরে আমরা কিছু কেনাকাটা করব। তখন আমি আমার ভাইকে বলি যে, দেখ আমার কাছে টাকা নেই, আমি এখন যেতে পারবো না। তখন আমার ভাইটি বলে, দেখ আমার ফ্রেন্ডের বাইক আছে, আমরা 3 জনে যাবো আর আসবো, বেশি সময় লাগবে না। তখন রাসেল ভাই আমরা 3 জন বাইক নিয়ে বের হয়ে যাই। আমাদের পাশে একটা জায়গা আছে যেখান থেকে আমরা এই জামা কাপড় এগুলো কিনবো। তো আমরা সেখানে প্রায় 8টা বাজতে পৌঁছে যাই। তো রাসেল ভাই, আমরা যখন সেখানে পৌঁছে যাওয়ার পরে যখন কেনাকাটা করি, তখন আমাদের এক ফ্রেন্ড ফোন দেয় এই জন্য যে আমাদের পাশের এলাকায় একটা অনুষ্ঠান হচ্ছে, সাংস্কৃতিক অনুষ্ঠান, খুব ভালো একটা অনুষ্ঠান হচ্ছে। তো আমাকে ফোন দিয়ে বলে, তাড়াতাড়ি চলে আয়, ভালো একটা অনুষ্ঠান হয়ে যাচ্ছে, তোরা তাড়াতাড়ি আয়। তো তখন আমি আমার ভাইকে বলি, দেখ ভাই অনুষ্ঠান শেষ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি তোদের কাজ সার। তো রাসেল ভাই, আমাদের 30-40 মিনিটের ভিতর কেনাকাটা হয়ে যায়। তো তখন আমরা গ্যারেজ থেকে বাইকটা নিয়ে বের হয়ে যাই। তো রাসেল ভাই, যখন বের হয়ে আমরা যখন বাড়ি পথে আসি, তখন একটা ভয়ঙ্কর একটা জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে পোড়াবটতলা। বলতে গেলে রাসেল ভাই, সেখানে প্রায় মাসে 1-2টা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়। তো রাসেল ভাই, আমরা যখন সেই ঘটনাস্থলে আসি, ঠিক তখন আমাদের যে বাইকের ড্রাইভার তখন তিনি বলে যে, আমি তো এখানে 3-4টা রাস্তা দেখতে পাচ্ছি। তখন সে বলে, এখন কি করবো ভাই, আপনি একটু বলেন। তখন আমি বলি, তুমি তাড়াতাড়ি গাড়ি থামাও। তো রাসেল ভাই তখন সে সঙ্গে সঙ্গে হাইড্রোলিক ব্রেক চাপে। তো বলে রাখা ভালো রাসেল ভাই, তার গাড়িটি ছিল পালসার XX গাড়ি। তো রাসেল ভাই ব্রেক করার সঙ্গে সঙ্গে গাড়িটি সেখানে পড়ে যাওয়ার পরে আমি রাস্তার পরে পড়ে তারপরে সেখান থেকে আমি যে পাশে অনেকগুলো বাঁশ গাছ আছে, সেই বাঁশ গাছের ভিতরে চলে যাই। তো রাসেল ভাই, সেই বাঁশ গাছের ভিতরে আমি তো প্রায় অজ্ঞান ছিলাম। তো কত সময় ছিলাম সেখানে আমি এটা বলতে পারবো না। তো রাসেল ভাই, সেই বাঁশ গাছে থাকাকালীন আমি একটা জিনিস দেখি। তো রাসেল ভাই, এখন খুব খারাপ লাগতেছে আমার যে এমন একটা জিনিস দেখবো আমি। জিনিস বলতে রাসেল ভাই, অনেক লম্বা করে কালো করে একটা লোক আসে আমার সামনে। তখন এসে বলে,
64 সাল থেকে এখানে আমি আছি, তো এখানে কি জন্য আসছিস? এটা বলতে থাকে। তো রাসেল ভাই এই যে কথাটা বলতেছে তার মুখের দিকে তাকায় দেখি তার মুখটা অনেক ভয়ঙ্কর। লম্বায় বলতে গেলে প্রায় 7 ফিট লম্বা এবং অনেক অনেক কালো একটা লোক। তো রাসেল ভাই বলতে বলতে আমি অজ্ঞান হয়ে যাই। তো এক পর্যায়ে সেখানকার লোক আমাকে উদ্ধার করে আমাদের খুলনা যে গাজী মেডিকেল আছে সেখানে ভর্তি করে। তো একটা সময় আমি প্রায় 17 দিন আইসিইউতে ছিলাম। তো প্রায় 29 দিন পর আমি বাড়ি ফিরি। বাড়ি ফেরার পর তখন রাসেল ভাই প্রায় পাগল টাইপের ছিলাম আমি। তো প্রায় 2 মাস পর ভালো হই। 2 মাস পর ভালো হওয়ার পর তো আমি জিজ্ঞেস করি আমার সে ভাইটা কোথায়। তা কেউ বলে না, সবাই বলে বিদেশ চলে গেছে, কেউ স্বীকার হয় না। আমার যেগুলো ফ্রেন্ড আছে তাদের কাছে জিজ্ঞেস করি, আমার আম্মা আব্বা ভাই বোন সবার কাছে জিজ্ঞেস করি আমার সে ভাইটা কই, কেউ স্বীকার হয় না। তো রাসেল ভাই 6 থেকে 7 মাস পরে আমি জানতে পারি আমার সে ভাইটা মারা গেছিল সেখানে। তো রাসেল ভাই একটা বিষয় হচ্ছে আমি অনেক কিছু ভুলে গেছি, তবে আমি যখন এক্সচেঞ্জ করে বার্গাসের ভিতরে চলে যাই তখন যে লোকটা এসে বলে আমি এখানে অনেক দিন ধরে আছি, তুই কি জন্য এখানে আসছিস? তো রাসেল ভাই তার মুখটা আমি এখনো বলতে পারছি না, সেই যে ভয়ঙ্কর মুখটা, সেই ভয়ঙ্কর মুখটা আমি এখনো বলতে পারছি না। তো রাসেল ভাই এই ছিল আমার সাথে ঘটে যাওয়া ঘটনা। যদি পারেন তাহলে একটু শেয়ার করবেন। সত্যি বলতে রাসেল ভাই আমি 2010 সাল থেকে ভূতে আমি শুনতাম, তো তখন থেকে অনেকগুলো আমি ইমেল আপনার কাছে পাঠাইছি, একটা ইমেলও আপনি গ্রহণ করেননি। তো রাসেল ভাই আশা করি আমার এই যে ইমেলটা পাঠাচ্ছি, এখন ভয়েসটা পাঠাচ্ছি, এটা আপনি সবাই সামনে শেয়ার করবেন। ধন্যবাদ। Spirit, be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি মোহাম্মদ রিপন মাহমুদ বলছি, ঢাকার আশুলিয়া থেকে। তো রাসেল ভাই আশা করি আপনি সবসময় ভালোর দলেই আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। তো আমি 2013 সাল থেকে আপনার ভূত এফএম এর নিয়মিত শ্রোতা ছিলাম এবং ভূত এফএম বন্ধ হয়ে যাওয়ার পর আমার খুব খারাপ লেগেছিল। তো যাই হোক, এখন ভূত.com এর সাথেই আছি এবং ইনশাল্লাহ সামনেও থাকবো। তো রাসেল ভাই আজকে আমি যে ঘটনাটা শেয়ার করব এটা আমার অফিসের এক কলিগের মামার সাথে ঘটে যাওয়া ঘটনা। তো আমার অফিসের কলিগের নাম হচ্ছে বাবু ভাই। তো বাবু ভাইয়ের মতো করে আমি ঘটনাটা বলছি, আমি তার ভাষায় বলছি, তার মতো করে। ঘটনাটা আজ থেকে 20 বছর আগের কথা, 2000 কিংবা 2001 সালের কথা। ঢাকার কুড়িল বিশ্ব রোড এলাকায় সেই মামার বাসা। মামার বাড়ির পাশেই ছিল তার নানার বাসা। মামার নাম সাইফুল মামা। তো সেই সাইফুল মামার সাথে তার নানার ভাইয়ের, অর্থাৎ নানার ভাই তার নানা, সেই নানার সাথে সাইফুল মামার খুব একটা ভালো সম্পর্ক ছিল। মানে নানা নাতির যে সম্পর্কটা সেটা একদম ভাইয়ের মতো ছিল, বন্ধুর মতো ছিল। সবসময় তারা একসাথে ঘুরতো ফিরতো এবং কোনো জায়গায় বেড়াতে গেলে যাইতো। তো রাসেল ভাই এই 15 থেকে 20 বছর আগেই নাকি বসুন্ধরা এলাকায়, ঢাকার বসুন্ধরা এলাকায় একটা মেলা বসতো। তো সেই মেলাটা যেদিন বসবে তার আগের দিন তারা ওই নানা নাতি মিলে, অর্থাৎ আমার সাইফুল মামা এবং নানা মিলে ওই জায়গাটাতে একটু ঘুরতে যায়। তো ঘুরতে গেলে সেই যে জায়গাটায় মেলা বসবে সেখানে ঘুরতে যায় এবং ঘুরতে গিয়ে দেখে যে সেই জায়গাটাতে একটা পুরাতন বট গাছ আছে এবং সেই যে বট গাছটা, সব বট গাছের ওখানে গিয়ে ও নানা মামাকে বলল, তোর তো অনেক সাহস, তো তুই কি এই বট গাছটাকে রাত 3টার সময় এই বট গাছের উপরে উঠে দেখাতে পারবি আমাকে? তো মামা আগে থেকেই, সাইফুল মামা অনেক জেদিল প্রকৃতির লোক ছিলেন এবং তিনি সবসময় বাজি ধরতেন আর কি। তো
তো সাইফুল মামা বললেন, আচ্ছা নানা এই গাছটা কত আগের? তো নানা বললেন, প্রায় 100 বছর হয়ে গেছে গাছটার বয়স। তো সাইফুল মামা বললেন, এই গাছে উঠবো তাও আবার রাত 3টের সময়? এটা কোনো ব্যাপার হলো? এটা তো একদম সহজ কাজ। নানা বললেন, আচ্ছা ঠিক আছে, তো আজ রাত 3টার সময় এই বট গাছটাতে উঠবি। তো যেই কথা সেই কাজ রাসেল ভাই। রাতের 3টার সময় নানা একটু দূরে থেকে দেখছিল এবং মামা ওই গাছটিতে ওঠার জন্য, ওই বসুন্ধরা এলাকার ওই গাছটিতে, বট গাছটিতে ওঠার জন্য উনি যায় আর কি। তো রাসেল ভাই উনি গাছটাতে অনেক কষ্ট করে ওঠেন রাতের বেলায় 3টার সময়। তো যেহেতু গাছটা আকারে অনেক বড় বট গাছ ছিল এবং গাছের অনেক ডালপালা ছিল, তো রাসেল ভাই উনি একটা সময় খেয়াল করলেন গাছের উপরে ওঠার পর যে গাছের অন্য একটি ডালে একটা সাদা কাপড় পরা একটা মহিলা টাইপের কোনো কিছু বসে আছে। এটা দেখে তিনি তড়িঘড়ি করে সেই গাছ থেকে নেমে যান এবং দ্রুত নেমে উনি আর কি একটু ওই জায়গাটা ত্যাগ করার চেষ্টা করেন। তো রাসেল ভাই দুর্ভাগ্যজনক হলো সত্য, গাছ থেকে নামতেই উনি পজেসড হয়ে যান আর কি ওই জিনিসটা দ্বারা। তো এরপর নানার সাথে করে নিয়ে চলে আসেন বাড়িতে। যেই কথা সেই কাজ, বাজি ধরেছিল, বাজিতে সে জিতে গেল। এখন নানাকে তো তাকে কিছু খাওয়াতে হবে। তো আর একটা কথা বলি না রাসেল ভাই, সেটা হচ্ছে যে নানা যে বাজিটা ধরেছিল যে পরের দিন কিন্তু মেলা বসবে, সেই মেলায় যা ইচ্ছা তাই তাকে খাওয়াবে, মামাকে খাওয়াবে, এই বাজি ধরেছিল। তো মামা পরের দিন